আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথমেটিক্স আয়োজিত এবিবি ক্র্যাশ কোর্সে। আজকে ক্লাসে ম্যাথ রিভিউ আমরা রিস্ক ম্যানেজমেন্ট এবং ক্রেডিট অপারেশন ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ম্যাথগুলো কভার করব। আজকে ক্লাসে আমরা টিপস এন্ড টেকনিক শিখবো, পরীক্ষা কিভাবে ভালো করা যায়। আর আজকে ক্লাসে আমরা সাজেশন নিয়ে কথা বলবো, ইন ডিটেইলে সাজেশন নিয়ে কথা বলবো। আপনাদের অনেক টেকনিক শেখাবো, কি টেকনিক অ্যাপ্লাই করলে আপনি সাজেশন ফলো করলে আপনি পরীক্ষা ভালো করতে পারবেন। সো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে ফিরে যাই। আজকে ক্লাসটা আমাদের যদিও একবারে সেকেন্ড লাস্ট ক্লাস, বাট আমরা আজকে ক্লাসে অনেক কিছু শিখবো, যেহেতু পরীক্ষা চলে আসছে, একবারে কিন্তু পরীক্ষা চলে আসছে, আপনাদের নেক্সট স্যাটারডেতে পরীক্ষা। সো এই পরীক্ষা আমি আজকে ক্লাসে এমন কিছু রাখি নাই যেটা আপনার টাইম নষ্ট হবে। আমরা চেষ্টা করছি ক্লাসটা খুবই ফ্রুটফুল করার জন্য, খুবই ইফেক্টিভ করার জন্য। প্রত্যেকটা স্লাইড, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পয়েন্ট আপনাদের খুব কাজে আসবে এবং আপনার মিলে যাবে, আপনাদের সাথে মিলে যাবে, আপনাদের চিন্তা ভাবনা, আপনার প্রিপারেশনের সাথে, আপনার কাজগুলোর সাথে মিলে যাবে, পুরোপুরি মিলে যাবে। সো আমরা শুরুতে চলে যাবো ম্যাথে। আমরা শুরুতে ম্যাথ সলভ করব। আমরা রিস্ক ম্যানেজমেন্টে আসলে একটাই ম্যাথ ছিল, আমি অলরেডি বলছি যে রিস্ক ম্যানেজমেন্টে আমরা ব্যাসেলের একটা ম্যাথ ছিল। সো আমরা আমরা কিন্তু অলরেডি আমাদের মেন যে ক্লাস ছিল, মেন ক্লাসে কিন্তু ব্যাসেল নিয়ে আমরা ইন ডিটেলে আলোচনা করছিলাম। এবং আমি শিওর যে আমি ব্যাসেলের ক্লাসটা খুব ভালো নিচ্ছি, কারণ হলো কি আমি ব্যাসেলে ছিলাম 4 ইয়ার্স এবং আমি ব্যাসেলের ম্যাথগুলো খুব সুন্দরভাবে সাজাইছি। ব্যাসেলে আমরা মেন ক্লাসে অলরেডি ফর্মুলাগুলো শিখছি, কিছু এক্সারসাইজ শিখছিলাম মেন ক্লাসে, বাট ওইখানে ম্যাথ আকারে ছিল না, জাস্ট বোঝানোর জন্য ছিল। আজকে আমরা ম্যাথ সলভ করবো, যেটা আসলে 96th ব্যাংকিং প্রফেশনালস এক্সামে আসছিল। সো 96th যেহেতু আসছে, আপনার 1980 কিন্তু আসার একটা চান্স আছে। ঠিক এক্স্যাক্টলি এই ম্যাথে আসবে না, ফিগার চেঞ্জ করে আসবে, বাট এই ফর্মুলার ভিতরে আসবে, আর বাইরে আসলে ম্যাথ আসার সম্ভাবনা নাই। তো আর কি, আমরা আমরা আমাদের প্রথম ম্যাথ হইলো আমাদের কি, যে বেসেল ফ্রেমওয়ার্কের উপর যে ম্যাথটা, এখানে কি দেওয়া আছে আপনারা এখানে দেখেন, অনেকগুলো আমার ক্যাপিটালের কম্পোনেন্ট গুলো দেওয়া আছে। আমরা বেসেলে তো শিখে আসছি, তাই না? আমাদের ক্যাপিটালের কম্পোনেন্ট গুলো কি ছিল? টায়ার 1 ক্যাপিটাল, টায়ার 2 ক্যাপিটাল। টায়ার 1 এর ভিতরে আবার কি কি ছিল? কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল ছিল, এবং এডিশনাল টায়ার 1 ক্যাপিটাল ছিল, আর টায়ার 2 ক্যাপিটাল ছিল। সো এখানে এই যে আমাদের ডেটাগুলো একটু আমরা মনে রাখবো, যেহেতু আমরা আজকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে শিখতেছি। সো আমাদের কিন্তু একটু মনে রাখা লাগবে। আমার এখানে পেইড আপ ক্যাপিটালের কথা বলা আছে, যে আমার পেইড আপ ক্যাপিটাল হলো আমার 1392 কোটি টাকা। ধরেন আমাদের ব্যাংকগুলোতে যে আমরা যদি রিয়েল লাইফে চলে যাই, আমাদের ব্যাংকগুলো কিন্তু ম্যাক্সিমামই ব্যাংকের 1000 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল। আমাদের সেকেন্ড পয়েন্টে এখানে দেওয়া আছে, আমরা কি কি দেওয়া আছে, আমি আমি ম্যাথ সলভ করার ক্ষেত্রে একটা আপনার টেকনিক শিখে দিই। আপনি এটা খুব খুব কঠিন ভাবে নিবেন না, ম্যাথ যে কোনো ম্যাথ হোক না কেন, আপনি খুব সহজে চিন্তা করবেন। আর সহজ চিন্তা কি, আপনি কি দেওয়া আছে, আপনি কি চাইছে, দুইটা জিনিস আগে বোঝার চেষ্টা করবেন। আমি আবারও বলতেছি, কি দেওয়া আছে এটা আগে বোঝার চেষ্টা করবেন, আর কি করতে বলছে, কি চাইছে, ওইটা বোঝার চেষ্টা করবেন, তারপর ম্যাথ সলভ করতে যাবেন। সো আমার দেওয়া আছে কি, আমার একটা ব্যাংক, এই ব্যাংকের কি দেওয়া আছে, আমার পেইড আপ ক্যাপিটাল দেওয়া আছে, স্ট্যাটুটরি রিজার্ভ দেওয়া আছে, রিটেন আর্নিং দেওয়া আছে, আমার পারপেচুয়াল বন্ডের ভ্যালু দেওয়া আছে। হুম। সো আমার জেনারেল প্রভিশন দেওয়া আছে, সভারেন বন্ড দেওয়া আছে, আমার টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট দেওয়া আছে 30,000 30,200 কোটি টাকা। সো আমার কিন্তু এই যে সবকিছু এই জিনিসগুলো দেওয়া আছে। সো আমার কিছু ক্যাপিটাল কম্পোনেন্ট দেওয়া আছে, আর হলো টিটার রিক্সোটেড অ্যাসেট দেওয়া আছে। আমরা ম্যাথে মেন সলিউশনে যাওয়ার আগে আমরা একটু ব্রেনটাকে স্টর্মিং করি। হ্যাঁ, পেইড আপ ক্যাপিটাল আমরা শিখছি না? পেইড আপ ক্যাপিটাল কিন্তু আমার কোর ক্যাপিটাল, কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটালের পার্ট ছিল। স্ট্যাটুটরি রিজার্ভ কিন্তু আমার কমন ইকুইটি টায়ার 1 এর পার্ট ছিল। রিটেন আর্নিং কমন ইকুইটি টায়ার 1 এর পার্ট ছিল। এই তিনটা ছিল আমার কমন ইকুইটি টায়ার 1 এর পার্ট। পারপেচুয়াল বন্ড দেখেন, আমার আমার কথাটা কিন্তু বলছে, আপনি বিশ্বাস করবেন না। ব্যাসেলের যে গাইডলাইন, আপনি যদি কেউ ব্যাসেলে এখানে যারা ক্লাস করতেছেন ব্যাসেল গাইডলাইন দেখেন, ওইখানে কিন্তু ওই যে এডিশনাল টায়ার 1 ক্যাপিটাল অনেক ঘুরায় পেঁচায় বলছে। বাট আমি কিন্তু আমার নোটে আমি আমি ক্লাসে কিন্তু বলছিলাম যে পারপেচুয়াল বন্ড, এক কথা হলে এটা কিছুই না, পারপেচুয়াল বন্ড। হ্যাঁ, সো পারপেচুয়াল বন্ড কিন্তু এডিশনাল টায়ার 1 ক্যাপিটালের পার্ট। সো এই চারটা হলো আমার টায়ার 1 ক্যাপিটালের পার্ট। হ্যাঁ, আমার প্রথম তিনটা হলো আমার কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল, আর পারপেচুয়াল বন্ড হলো এডিশনাল টায়ার 1 ক্যাপিটাল। আর বাকি দুইটা কি তাহলে, এই যে আমার জেনারেল প্রভিশন এবং আমার সাবরেনেট বন্ড, এই দুইটা হলো টায়ার 2 ক্যাপিটালের পার্ট। সো আমি এখানে একটা জিনিস আপনাদের অলরেডি আমি ক্লাসে বলছিলাম, যে জেনারেল প্রভিশন এবং জেনারেল রিজার্ভ, যদি জেনারেল রিজার্ভ থাকতো এটা টায়ার 1 ক্যাপিটালে চলে আসতো। আর এখানে যেহেতু জেনারেল প্রভিশন, মানে আমি লোন দেওয়ার সাথে সাথে যে প্রভিশনটা রাখি, আমরা সবাই জানি যে আমার কনজিউমার লোন হইলে আমার 2% প্রভিশন রাখা লাগতেছে। এগুলো টাইম টু টাইম অবশ্য সার্কুলার অনুযায়ী ভেরি করে, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী। সো আমার জেনারেল প্রভিশনটা টায়ার 2 ক্যাপিটালের পার্ট, ঠিক আছে। আর জেনারেল রিজার্ভ যদি হইতো এটা টায়ার 1 ক্যাপিটাল আসতো। তো আমি এখানে একটা কিন্তু ক্লু দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই পরীক্ষায় মানে আপনি যে পরীক্ষায় বসতে যাচ্ছেন, ওইখানে যদি জেনারেল প্রভিশনের জায়গায় যদি জেনারেল রিজার্ভ দিয়ে দেয়, তো আপনি কিন্তু এটাতে কিন্তু টায়ার 2 তে আনবেন না, এটা টায়ার 1 এ নিয়ে আসবেন। ঠিক আছে, টায়ার 1 এ আনবেন, কমন ইকুইটি টায়ার 1 এ আসবে। আর সাবরেন বন্ড, আমরা এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই, সাবরেন বন্ড আমরা সবাই জানি এটা টায়ার 2 ক্যাপিটালের পার্ট, টায়ার 2 ক্যাপিটালের পার্ট। এখানে আপনার টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট দেওয়া আছে, আপনাকে ক্যালকুলেট করা লাগবে না, ওরা বলেই দিছে টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট হলো 30,200 কোটি টাকা।
ঠিক আছে। সো এই ডেটাগুলো দেওয়া আছে, আমরা অলরেডি দেখে ফেলছি যে আমার দেওয়া আছে। আপনি কিন্তু অর্ধেক কাজ হয়ে গেছে, আপনি কি দেওয়া আছে এটা যখন আপনি বুঝবেন, হ্যাঁ, ঠান্ডা মাথায় যখন বুঝবেন, আপনার অর্ধেক কাজ হয়ে যাবে। এবার আসি কি করতে হবে, এবার আসি কি করতে হবে। কি করতে হবে? ক্যালকুলেট এ ব্যাংক মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, আমাকে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বের করতে বলছে। সো মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কি? আমরা সবাই জানি মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হলো 10%। সো মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট মানেটা কি? আমার মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট মানে হলো আমার ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিওটাকে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বলা হয়। আর বিতে বলা হয়েছে কি, আমরা মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আমরা পরবর্তী স্লাইডে ক্যালকুলেট করা শিখবো। বিতে বলা আছে ক্যালকুলেট দ্য কমন ইকুইটি টায়ার ওয়ান ক্যাপিটাল এবং টায়ার ওয়ান ক্যাপিটাল রেশিও অফ দ্য ব্যাংক। ঠিক আছে। সো কমন ইকুইটি টায়ার ওয়ান এবং টায়ার ওয়ান ক্যাপিটাল রেশিও অফ দ্য ব্যাংক আমাকে ক্যালকুলেট করতে বলছে, যে কমন ইকুইটি টায়ার ওয়ান ক্যাপিটাল ক্যালকুলেট করতে বলছে। তো আমরা কমন ইকুইটি টায়ার ওয়ান ক্যাপিটাল অলরেডি ক্যালকুলেট করে ফেলছি, তাই না? কমন ইকুইটি টায়ার ওয়ান কি? পেড আপ ক্যাপিটাল, স্ট্যাটিউটরি রিজার্ভ, রিটেন আর্নিং, তিনটা আমরা সবাই জানি, এখানে সবাই জানি না? সবাই জানি, এই সিম্পল ম্যাথ গুলো কিন্তু আসে, বুঝছেন? তারপর আমাকে বলছে যে টায়ার ওয়ান ক্যাপিটাল রেশিও বের করতে। তো রেশিও তো আমরা বের করতে পারবো, আমার যেহেতু রিস্ক ওয়েটেড অ্যাসেট আছে, উপরে ক্যাপিটাল থাকবে, আমি আরো সহজ করে দিচ্ছি। আমি উপরে আপনি একটু মনে করে দেখেন, উপরে হলো ক্যাপিটাল ছিল আর নিচে হলো রিস্ক ওয়েটেড অ্যাসেট ছিল, তাই না? তো আমাকে যদি টায়ার ওয়ান ক্যাপিটাল রেশিও বের করতে বলে, উপরে টায়ার ওয়ান ক্যাপিটাল থাকবে, নিচে আমার রিস্ক ওয়েটেড অ্যাসেট থাকবে। সো আপনি আমার কথাগুলো না বুঝলেও অডিট হওয়ার কিছু নেই, আমরা একটু পরে এগুলোতে ডিটেল যাচ্ছি। জাস্ট আপনার ব্রেনটাকে একটু জ্বালাই করার জন্য আমি এখানে বলতেছি। সি নাম্বারে বলছে ক্যালকুলেট টায়ার টু ক্যাপিটাল রেশিও অফ দ্য ব্যাংক। সো টায়ার টু ক্যাপিটাল রেশিও যখন ক্যালকুলেট করব, টায়ার টু ক্যাপিটালের পরিমাণটা ক্যালকুলেট করা লাগবে। সো টায়ার টু ক্যাপিটাল এখানে আমরা অলরেডি বলছি, জেনারেল প্রভিশন আর সাবঅর্ডিনেট বন্ড হলো টায়ার টু ক্যাপিটালের পার্ট। ঠিক আছে, দুইটা যোগ করে আমি টায়ার টু ক্যাপিটাল পাবো। আর রেশিও কিভাবে পাবো? আমি নিচে যখন রিস্ক ওয়েটেড অ্যাসেট দিয়ে গুণ দিব, তখন আমার রেশিও হয়ে যাবে। ঠিক আছে, আমি নিচে যখন রিস্ক ওয়েটেড অ্যাসেট দিয়ে গুণ মানে ডিভাইড করব, গুণ না তো সরি ডিভাইড করব, তখন আমার এটা রেশিও বের হয়ে যাবে। রেশিও মানে কি? রেশিও তো সবসময় ডিভাইডেশন, তাই না? উপরে একটা কম্পোনেন্ট থাকে, নিচে একটা কম্পোনেন্ট থাকে, যখন আমি ডিভাইড করি তখন এটা রেশিও হয়ে যায়। সিম্পল, খুবই সিম্পল। তারপর ই নাম্বারে বলছে ইন্টারপ্রিট দ্য রেজাল্ট অ্যাবাভ এগেইনস্ট মিনিমাম রেগুলেটরি রিকোয়ারমেন্ট অফ বাংলাদেশ ব্যাংক। সো আমরা বাংলাদেশ ব্যাংকের মিনিমাম ক্যাপিটাল, এটা আমার নোটে মনে অ্যান্সারটা ছিল না, একজনে আমাকে হোয়াটসঅ্যাপে আপনি কমেন্টস করছেন যে এটার অ্যান্সারটা নোটে ছিল না। সো এটার অ্যান্সারটা কি? এটা এই যে ই নাম্বারের অ্যান্সারটা আপনি না থাকলেও আপনি পারার কথা। আমি জানি বাংলাদেশ ব্যাংকের মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 10%, আমার ক্যাপিটাল কনজারভেশন বাফার হলো 2.5%। সো এডুকেট ক্যাপিটাল আমার রাখা লাগবে 12.5%। সো এটার সাথে আপনি ইন্টারপ্রিট করতে বলছি, যে আমি এ বি সি ডি আমি ক্যালকুলেট করব, ক্যালকুলেট করার পরে ই নাম্বারে আমি ইন্টারপ্রিট করব, ই নাম্বারে আমি ইন্টারপ্রিট করব। ঠিক আছে, ই নাম্বারে আমি ইন্টারপ্রিট করব। সো আমরা অলরেডি দেখে ফেলছি, আমরা কিন্তু ম্যাথের অর্ধেক করে ফেলছি এখানেই। সো আমরা অলরেডি দেখে ফেলছি আমার কি দেওয়া আছে এবং কি করতে হবে। ঠিক আছে, সো আমরা এখন ম্যাথে চলে যাই। তো আমরা ম্যাথে কি দেখেন, ম্যাথ সলিউশনে আমার শুরুতে বলছে, এই নাম্বারে বলছিল কি, আমাকে এই নাম্বারে বলছিল যে ক্যাপিটাল ক্যালকুলেট দা মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কত, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কত। সো আমার মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, আমার ফর্মুলাটা কি, রিস্ক ওয়েটেড অ্যাসেট আমার 10%, তাই না? মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আমি কিভাবে বের করি, আমি আবারও বলতেছি। আমার মিনিমাম ক্যাপিটাল কত? 10%, তাই না? আমার মিনিমাম, আমি আবারও বলতেছি, বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন ওইখানে কিন্তু বলা আছে মিনিমাম ক্যাপিটাল 10%, আর আমার এডিশনাল ক্যাপিটাল কনজারভেশন বাফার হলো 2.5%, এই টোটাল হলো এডুকেট ক্যাপিটাল 12.5% থাকা লাগবে। সো মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 10%। সো এই 10% অফ হোয়াট? কার 10%? রিস্ক ওয়েটেড অ্যাসেটের 10% আমার মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, রিস্ক ওয়েটেড অ্যাসেটের 10% আমার মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ঠিক আছে, সো আমি আমার সো মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হলো, আমি রিস্ক ওয়েটেড অ্যাসেটের যখন আমি 10% দিয়ে গুণ দিব, আমার মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেড়ে যাবে, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বেড়ে যাবে। তো আমি যদি একটু উল্টা ভাবে যাই, হ্যাঁ, আমার একটা ক্রার ছিল না, সিএআর, ক্রারের ফর্মুলা কি ছিল একটু মনে করে দেখেন তো। আমার ক্রারের ফর্মুলা কি ছিল? আমার আমার উপরে ছিল ক্যাপিটাল, উপরে ছিল ক্যাপিটাল, হ্যাঁ, নিচে ছিল রিস্ক ওয়েটেড অ্যাসেট, তাই না? রিস্ক ওয়েটেড অ্যাসেট একটু মনে করে দেখেন তো। আমার ক্যাপিটাল ক্যাপিটাল এডুকেশন রেশিও কি ছিল? আমার উপরে ক্যাপিটাল ছিল, নিচে রিস্ক ওয়েটেড অ্যাসেট ছিল। ঠিক আছে, সো আমার এখানে ক্যাপিটাল আমার রিকোয়ারমেন্ট কত? 10%। আর এখানে আমার কি, আমার রিস্ক ওয়েটেড অ্যাসেট দেওয়া আছে, রিস্ক ওয়েটেড অ্যাসেট দেওয়া আছে 30,000। ঠিক আছে, 30,200। সো আমার কিন্তু এই যে দুইটা কম্পোনেন্ট কিন্তু দেওয়া আছে। আমি একটু যদি আমি বোর্ডটা ইউজ করি, আমার একটা বোর্ড আছে, তো আমি যদি বোর্ডটা ইউজ করি আরো সহজ হবে। ঠিক আছে, আমি একটু বোর্ডটা ইউজ করি। আমরা একটু টাইম নিবো আজকে ক্লাসটা, যেহেতু ম্যাথ সলভ করবো, অনেকে জানি আমি আপনারা অলরেডি শিখে গেছেন ম্যাথ গুলা। তারপর আপনার জন্য রিভিশন, আর যারা নতুন শিখতেছেন তাদের জন্য এটা কিন্তু একটা সুবিধা, যে আমরা ইন ডিটেলে শিখবো। ঠিক আছে, ইন ডিটেলে শিখবো। তো আমি একটু একটু পেছনে যাবো, এই নাম্বার অ্যান্সার করতে গিয়ে একটু পেছনে যাবো। আমরা ক্যাপিটাল এডিকিউসি রেশিওর ফর্মুলা পড়ছিলাম না, মনে আছে?
ক্যাপিটাল রেশিওর ফর্মুলা কি ছিল? উপরে ছিল হলো আমার উপরে ছিল ক্যাপিটাল ছিল, আমার আর নিচে ছিল রিস্ক ওয়েটেড অ্যাসেট, তাই না? ক্রেডিট রিস্ক ওয়েটেড অ্যাসেট, মার্কেট রিস্ক ওয়েটেড অ্যাসেট, অপারেটিং রিস্ক ওয়েটেড অ্যাসেট। তো ক্যাপিটাল রিস্ক রেশিও 10%, আমার মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 10%। এটা আমি জানি যে এটা আমার বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে বলা আছে। আর রিস্ক ওয়েটেড অ্যাসেট এখানে বলা আছে হলো 30,200 কোটি টাকা, ঠিক আছে, এটা বলা আছে। সো আমার এখানে এ নাম্বারে কিন্তু মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট চাইছি, মানে এই জিনিসটা চাইছি। সো আমরা আড়াআড়ি যদি গুণ করি, আমরা ছোটবেলায় শিখছিলাম না কোনাকুনি গুণ করা, তো সি ইজ ইকুয়াল টু কত? সি ইজ ইকুয়াল টু 10% ইন্টু 30,200, ঠিক আছে, 30,200। সো আমার কিন্তু তাহলে কিন্তু এটাই কিন্তু এখানে করছে যে রিক্সোটেড অ্যাসেট মানে 30,000 ইন্টু 10%, এই জিনিসটাই করছে, বুঝছেন? এই জিনিসটাই ক্যালকুলেট করছে, আসলে অন্য কিছুই না। আমার জাস্ট ঘুরাইয়া বলছে আর কি। আমি শিখেছিলাম একভাবে, আমি শিখেছিলাম আপনাকে ক্যাপিটাল এডুকেশন রেশিও বের করা, আর ওরা হলো ক্যাপিটাল এডুকেশন রেশিওটা বলে দিছে 10%, আপনাকে বলছে যে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বের করতে বলছে, ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বের করতে বলছে। ক্লিয়ার? আশা করি প্রথমটা বুঝতে পারছেন। এবার আসি 2 নম্বরে কি বলছে। বিতে কি ছিল, আমরা একটু যদি পেছনে চলে যাই, বিতে ছিল ক্যাপিটাল, আমাকে বলছে কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল কত এটা বের করতে বলছে, আর টায়ার 1 ক্যাপিটাল রেশিও বের করতে বলছে। তাই আমি অলরেডি বলছি রেশিও মানে ভাগ করা, আমি ডিভাইড করব। সো কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটালের কম্পোনেন্ট কি আমি অলরেডি বলে ফেলছি, পেড আপ ক্যাপিটাল প্লাস স্ট্যাটিউটরি রিজার্ভ প্লাস রিটেন আর্নিং। তো আপনার যদি কনফিউশন হয় একটু, মনে হয় যে আরেকবার দেখা দরকার, আপনার সামনে বই থাকলে আপনি অলরেডি এখনই দেখে ফেলেন। যেমন কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটালের 7টা কম্পোনেন্ট ছিল, আমি স্পষ্ট করে বলে দিছি 7টা কি কি কম্পোনেন্ট ছিল, যাতে আপনি পরীক্ষায় এখানে যদি স্ট্যাটিউটরি রিজার্ভ আসলো না, এখানে আসলো ধরেন ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন অ্যাকাউন্ট আসলো, তো আপনি যাতে পারেন আর কি। আমি আবারও বলতেছি, আমি চাই আপনারা সবাই পাস করেন, সবাই সবকিছু পারেন। সো পারার জন্য আমি কিন্তু টেকনিক সব বলে দিচ্ছি। সো আপনি 7টা কম্পোনেন্টের ভিতরে যদি জানেন তাহলে কিন্তু এটা পারবেন। সো আমি এখানে দেখতেছি কি আমার কিন্তু এই যে তিনটা কিন্তু অলরেডি আমার পেড আপ ক্যাপিটাল, স্ট্যাটিউটরি রিজার্ভ আর হলো রিটেন আর্নিং। সো আমি তিনটা মিলে আমি কমন ইকুইটিটা পাই। আর টোটাল টায়ার 1 ক্যাপিটালের সাথে কি হবে, আমার এডিশনাল টায়ার 1 ক্যাপিটাল পারপেচুয়াল বন্ড যোগ হবে। সো আমি টায়ার 1 ক্যাপিটাল পাবো। সো কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটালের রেশিওটা কি, আমি অলরেডি বলছিলাম রেশিও মানে ডিভাইড করা। কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল রেশিও হলো উপরে হলো আমার টায়ার 1 ক্যাপিটাল থাকবে, আমার কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল থাকবে, নিচে রিস্ক ওয়েটেড অ্যাসেট থাকবে, আমি 100 দিয়ে যখন গুণ করবো রেশিও পেয়ে যাবো। আর টায়ার 1 রেশিও মানে আমার পারপেচুয়াল বন্ড সহ রেশিওটা কি হবে, আমার টায়ার 1 ক্যাপিটালের যে আমি ক্যাপিটালকে যখন আমি রিস্ক ওয়েটেড অ্যাসেট দিয়ে গুণ করবো, 100 দিয়ে গুণ করবো, সরি রিস্ক ওয়েটেড অ্যাসেট দিয়ে ভাগ করবো এবং 100 দিয়ে গুণ করবো, সো আমি টায়ার 1 রেশিও পাবো। সো টায়ার 1 রেশিও পাবো। সো রেশিওতে একটা মজার জিনিস, আমরা কিন্তু একটু পরে রেশিও অ্যানালাইসিসও শিখবো। সো আমি রেশিও বের করতে পারবো। সো আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। সো আমার এই ডেটাগুলো আমি এখানে বসাবো, আমি অলরেডি ফর্মুলা শিখে গেছি, এখন আমি ডেটা বসাবো, ডেটা বসাইলে কিন্তু আমি অ্যান্সার পেয়ে যাবো, আমি ডেটা বসাইলে অ্যান্সার পেয়ে যাবো। সো আমি কমন ইকুইটি টায়ার 1 আমি জানি 3টা কোম্পানি যখন যোগ করছি, আমি কমন ইকুইটি টায়ার 1 ক্যাপিটাল পেয়ে গেছি। আমার টায়ার 1 ক্যাপিটালের সাথে আমি পারপেচুয়াল বন্ড যোগ করছি। সো আমার টোটাল টায়ার 1 ক্যাপিটাল পেয়ে গেছি। সো আমি ফর্মুলা একটু আগে যে ফর্মুলাগুলো দেখছি, আমি ফর্মুলায় যদি আমি ডেটা বসাই, আমি প্রথম ফর্মুলাটা কি, কমন ইকুইটি টায়ার 1 রেশিও আমার উপরে ছিল এই যে এইটা, এই যে এই ডেটাটা যখন আমি উপরে বসাবো, আমি এই ডেটাটা উপরে বসাবো, নিচে রিস্ক ওয়েটেড অ্যাসেট বসাবো, 100 দিয়ে গুণ করবো, সো 9.31 পাচ্ছি, 9.31 পাচ্ছি। সো এটা খুব কঠিন কিছু না, আশা করি অলরেডি বুঝে গেছেন। আর টোটাল টায়ার 1 এর ক্ষেত্রে আমি কি করবো, পারপেচুয়াল বন্ড সহ যোগ করে আমি যে ক্যাপিটালটা পাইছিলাম ওইটা উপরে রাখবো, আর নিচে রাখবো রিস্ক ওয়েটেড অ্যাসেট, 100 দিয়ে গুণ করবো, সো আমি এটাও পেয়ে গেলাম। সো আমার বি সলভ হয়ে গেল, বি নাম্বার সলভ হয়ে গেল, তাই না? সো এতদিন আপনার যদি কঠিন মনে হইতো, এখন কিন্তু সহজ মনে হচ্ছে। এখন আমরা সি এ চলে যাচ্ছি। সি তে কি চাইছিল, আমার টায়ার 2 ক্যাপিটাল রেশিও চাইছিল। সো আমি টায়ার 2 ক্যাপিটাল রেশিওতে মানে আমি অলরেডি বুঝে গেছি, উপরে আমার টায়ার 2 ক্যাপিটাল থাকবে, নিচে রিস্ক ওয়েটেড অ্যাসেট থাকবে। সো উপরে টায়ার 2 ক্যাপিটাল কি, আমি অলরেডি জানি যে আমার সাবঅর্ডিনেট বন্ড এবং আমার জেনারেল প্রভিশন হলো আমার টায়ার 2 ক্যাপিটালের কম্পোনেন্ট। সো এই দুইটা হলো টায়ার 2 ক্যাপিটালের কম্পোনেন্ট। এই দুইটার বাইরে কি আসতে পারে, আমার টায়ার 2 ক্যাপিটাল ফর মাইনরিটি ইন্টারেস্ট ইন সাবসিডিয়ারিজ, এটা আসতে পারে। এই 3টা কম্পোনেন্ট টায়ার 2 ক্যাপিটালের কম্পোনেন্ট, এর বাইরে কোনো কম্পোনেন্ট নাই। সো আপনি যদি কম্পোনেন্ট গুলো মনে রাখেন তাহলে পারবেন। সো আমি রেশিওটা কিভাবে পাবো, সো আমি রেশিওর সূত্র হলো উপরে টায়ার 2 ক্যাপিটাল আর নিচে হলো রিস্ক ওয়েটেড অ্যাসেট, সেম একটু আগে যেটা দেখছি। সো আমি এখানে শুধু ডেটা বসাবো এই ফর্মুলাতে। সো ডেটা বসানোর পরে আমি অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে? ডেটা বসালে আমি কি পাচ্ছি, আমার অ্যান্সার পেয়ে যাচ্ছি। সো আমার টায়ার 2 ক্যাপিটাল আমি জানি যে আমার স্ট্যাটুটরি প্রভিশন, সরি জেনারেল প্রভিশন আর হলো আমার সাবঅর্ডিনেট বন্ড, দুইটা মিলে আমার 1010 কোটি টাকা। আমি যখন এটা ফর্মুলাতে বসাবো যে আমার 1010 কোটি টাকা, তার সাথে আমার 30,200 কোটি টাকা আমার রিস্ক ওয়েটেড অ্যাসেট, সো 3.34% হলো আমার টায়ার 2 ক্যাপিটালের রেশিও। সো আমার তো আসলে মেইন উদ্দেশ্য কিন্তু আসলে টায়ার 2 ক্যাপিটাল রেশিও বের করা না, আমার মেইন উদ্দেশ্য হলো আমার মানে ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও। আমি আবারও রিপিট করতেছি, আমার ব্যাসেল আগে যে
টু ছিল, বেসেল টু তে এটাকে বলা হচ্ছে সিআর বলা হইতো, মানে ক্যাপিটাল এডুকেসি রেশিও বলা হইতো। আর বেসেল থ্রিতে কিন্তু এটাকে ক্যাপিটাল এডুকেসি রেশিও বলা হয় না, এটাকে ক্যাপিটাল টু রিক্স ওয়েটেড অ্যাসেট রেশিও বলা হয়। সো ক্যাপিটাল টু রিক্স ওয়েটেড অ্যাসেট রেশিও কত? আমার উপরে থাকবে টোটাল ক্যাপিটাল, নিচে হলো রিক্স ওয়েটেড অ্যাসেট রেশিও। তো আমার অলরেডি টোটাল ক্যাপিটাল মানে কি, আমার টায়ার ওয়ান ক্যাপিটাল টায়ার টু ক্যাপিটাল মিলে হলো টোটাল ক্যাপিটাল, আর নিচে রিক্স ওয়েটেড অ্যাসেট তো আমার বলেই দেওয়া আছে কোশ্চেনে। সো আমার 100 দিয়ে যখন গুণ করবো আমি এই রেশিওটা পেয়ে যাব। সো অলরেডি পাইছি আমার টায়ার ওয়ান ক্যাপিটাল 3112 কোটি, আমার টায়ার টু ক্যাপিটাল হলো 1010 কোটি। সো এটা যখন আমি ফর্মুলাতে বসাবো, উপরে আমি যদি এই যে যোগ করে পাচ্ছি 4122 কোটি। তো 4122 কোটি যখন উপরে বসাচ্ছি, নিচে যখন আমি রিক্স ওয়েটেড অ্যাসেট বসাচ্ছি, সো আমি কার পেয়ে যাচ্ছি, ক্যাপিটাল টু রিক্স ওয়েটেড অ্যাসেট রেশিও পেয়ে যাচ্ছি। সো আমার ক্যাপিটাল বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী আমার কিন্তু 12.5%, কিন্তু আমার হয়ে যাচ্ছে এখানে 13.65%। সো আমার কিন্তু এডুকেট ক্যাপিটাল আছে। সো আমার যে লাস্টের যে কোশ্চেনটা ছিল ওইটার ইন্টারপ্রিটেশনটা তুমি ইন্টারপ্রিট করো বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী। সো আমি আমি কি ইন্টারপ্রিট করবো, যে আমার কিন্তু এডুকেট ক্যাপিটাল আছে, আমার এডুকেট ক্যাপিটাল আছে, এটা হলো ইন্টারপ্রিটেশন। তো ম্যাথটা খুবই সহজ ছিল। আর আসলে রিস্ক ম্যানেজমেন্টে যদি ম্যাথ আসে, এই ম্যাথটাই আসবে, গুড়াই আসবে। তো আমি যদি আপনাকে বিভিন্নভাবে বলে দিছি, আমি আমি আপনাদের টেকনিক গুলো বলে দিছি, যদি আমি এক্সাম্পল নিয়ে আসি না এখানে, বাট আমি যদি অলরেডি টেকনিক গুলো বলে দিছি, এর বাইরে কিন্তু খুব বেশি পেঁচাবে আপনি, এটা মনে করার কোনো কারণ নাই। খুব বেশি পেঁচাবে না, যত বড় জোর হয়তো কম্পোনেন্ট গুলো চেঞ্জ করে দিবে, এই টাইপের ম্যাথে আসবে। সো এটা করে যাবেন এবং আদার্স একটু অন্য চিন্তা করে যাবেন, ইনশাল্লাহ পেরে যাবেন। সো আমরা চলে যাচ্ছি আমরা ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্টের ম্যাথে। সো আমরা এখন ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্টের ম্যাথ করবো, যেগুলো আমাদের হ্যান্ড নোটে দেওয়া আছে। সো আমার তো আমার দা কম্পারেটিভ ব্যালেন্স শিট, আমার এই ম্যাথটা কিন্তু আমি অলরেডি মনে হয় ক্লাসে করছি, আমার যতটুকু মনে পড়ে আমি আবারও রিপিট করব, যেহেতু ম্যাথগুলো আসলে জি জি সবার জন্য দরকার। ঠিক আছে। সো এখানে একটা সাকিব এন্ড আফিফ স্পোর্টওয়্যার লিমিটেড। আমরা 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 আবার টেকনিকে ফিরে যাই। আমরা টেকনিকে কি বলছিলাম, যে আমরা শুরুতে দেখবো কি দেওয়া আছে, তারপর দেখবো যে কি করতে হবে। তো আমার এখানে সাকিব এবং আকিব স্পোর্টওয়্যার লিমিটেড একটা কোম্পানি, আর ব্যালেন্স শিট দেওয়া আছে। ব্যালেন্স শিটে 2 বছরের ডেটা দেওয়া আছে, 2021 সালের ডেটা দেওয়া আছে, 2022 সালের ডেটা দেওয়া আছে। সো এপারেন্টলি মনে হইতে পারে 2 বছরের ডেটা কেন দেওয়া আছে, বাট এটা কাজে লাগবে, আমার এভারেজ করতে কাজে লাগবে। সো আমার কেন ঠিক আছে। সো আমার কি দেওয়া আছে এখানে একটু দেখে আসি তো। আমার একটু আঁকাও কি করি, যেহেতু ম্যাথের ক্লাস আমার, তো আমি নেক্সট আমি ইনশাল্লাহ যারা নেক্সট টাইম থাকবেন, আমি কথা দিচ্ছি না, বাট চেষ্টা করব যে আমি একটা কিনবো, ওই যে আইপ্যাড কিনবো, যাতে আমি আঁকাকুই করতে পারি, আরো সুন্দরভাবে আঁকাকুই করতে পারি। ঠিক আছে, এখন তো মাউস দিয়ে আঁকি, বা আমি একটা ডিভাইস ইউজ করতেছি, এই যে একটা সিলেটের টাইপের। সো এই ডিভাইসের বাইরেও আমি চেষ্টা করব যাতে একটা ডিভাইস মানে ইউজ করার জন্য, ট্যাব ইউজ করার জন্য, এবং টাচেবল ট্যাব যেটাতে আঁকাউকি করা যায়। ঠিক আছে। সো যেটা বলতেছিলাম, যে আমার ক্যাশ দেওয়া আছে এখানে কত, আমার 2022 সালে ছিল 5300 টাকা, 300, এবং আমার 2021 সালে 3700। আমার অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে, জাস্ট একটু মাথায় রাখেন কি কি দেওয়া আছে। আমার ইনভেন্টরি দেওয়া আছে, ল্যান্ড দেওয়া আছে, বিল্ডিং দেওয়া আছে, টোটাল টোটাল দেওয়া আছে অ্যাসেট, মানে টোটাল অ্যাসেট আমার দেওয়া আছে। ঠিক আছে, 2 বছরের টোটাল অ্যাসেট দেওয়া আছে। আমার লাইবিলিটি সাইডে, আমার লাইবিলিটি এবং ওনার ইকুইটি সাইডে কি কি দেওয়া আছে, অ্যাকাউন্ট পেবল দেওয়া আছে আমার, তারপর দেওয়া আছে হলো একুমুলেটেড ডেপ্রিসিয়েশন দেওয়া আছে, ক্যাপিটাল দেওয়া আছে, রিটেন আর্নিং দেওয়া আছে, টোটাল লাইবিলিটি, ওনার সিকিউরিটি দেওয়া আছে। সো এটা মিলে যাবে, আমরা সবাই যারা অ্যাকাউন্টিং যারা একটু হলেও জানি, ওরা জানি আমরা অ্যাসেট লাইবিলিটি মিলে যাবে, এগুলো মিলে যাবে। তো এগুলো মনে রাখেন, আমরা এখান থেকে রেশিও অ্যানালাইসিস করে শিখবো। এখানে আমরা যত রেশিও আছে রেশিও অ্যানালাইসিস শিখবো। সো আপনি দেখবেন যে আইবিবির যে বই, আইবিবির বই কিন্তু রেশিওর ফর্মুলা দেওয়া আছে, কোনো এক্সাম্পল দেওয়া নাই, বাট পরীক্ষা কিন্তু আপনি আসে 97 ব্যাংকিং প্রফেশনাল এক্সামে কিন্তু রেশিও আসছিল। ঠিক আছে। সো পরীক্ষাতে আপনার হঠাৎ করে রেশিও দিয়ে দেয়। সো আপনি শুধু জানলেই হবে না, আপনার আপনার শুধু যে আপনার শুধু যে ফর্মুলা জানলেই হবে না, আপনি যদি ম্যাথ করে না যান। আমরা কি, আমার এক ফ্রেন্ড ছিল, সে ম্যাথ পড়ে যাইতো, অঙ্ক করতো না। তো ও এত ভালো স্টুডেন্ট ছিল, পরীক্ষা পারতো না। কারণ কি, সে ম্যাথ দেখে যাইতো, সে শুয়ে শুয়ে ম্যাথ দেখতো, কিন্তু ম্যাথ ইজ নট, মানে এটা দেখার জিনিস না, একদম না। এটা আপনাদের জন্য সত্য, যেমন আপনাদের ছেলে মেয়েদের জন্য সত্য। ম্যাথ একবারই দেখার জিনিস না, ম্যাথ প্র্যাকটিস করা লাগবে। আপনি যতই আপনি ফর্মুলা মুখস্থ করে যান না কেন, আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি কখনোই পরীক্ষা পারবেন না। সো আমরা এখানে আর কি কি দেওয়া আছে, আমরা দেখছি দুইটা ব্যালেন্স শিটে 2 বছরের কম্পারিজন দেওয়া আছে, তার সাথে কি দেওয়া আছে, নেট সেল দেওয়া আছে। নেট সেল কত, আমার 1,20,000 টাকা, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে 70,000 টাকা, আমার নেট ইনকাম দেওয়া আছে 14,000 টাকা। আমার কি বের করতে বলছে, কারেন্ট
রেশিও বের করতে বলছে, কুইক রেশিও বের করতে বলছে, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, ইনভেন্টরি টার্নওভার, অ্যাসেট টার্নওভার, প্রফিট মার্জিন, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন অ্যাসেট, ডেট টু অ্যাসেট রেশিও। তো এইগুলো আমরা সবাই পরিচিত, কারণ আপনি যে ব্যাকগ্রাউন্ডে হন না কেন, আপনি কিন্তু এগুলো করা লাগছে কোথাও না কোথাও, আপনি জবের খাতিরে হোক বা আপনি কোনো এমবিএ করতে গিয়ে হোক। ঠিক আছে, খুব কম মানুষই আছে যে রেশিও গুলোর সাথে পরিচিত না। বাট আপনি যদি পড়ে না যান, যদি অঙ্কটা করে না যান, আপনি পরীক্ষা পারবেন না, এটা শিওর। সো আপনি হেলাফেলা করার কোনো কারণ নাই। আপনি অবশ্যই এগুলো প্র্যাকটিস করে যাবেন, বাসায় খাতায় লিখে লিখে প্র্যাকটিস করে যাবেন। এতে আরেকটা কাজও হবে, আপনার হাতটা চালু হয়ে যাবে, পরীক্ষার আগে হাতটা চালু হয়ে যাবে। আমি পারি নাই এবার মডেল টেস্ট নিতে, আসলে আমি অনেক কিছুই পারি নাই। শেষ পর্যায়ে এসে আমার আমার অপূর্ণতা গুলোই আসলে মনে পড়তেছে। সত্যি কথা, আমার খুব খারাপও লাগতেছে। আমি পারতাম আপনাদের মডেল টেস্ট নিতে, আমি অনলাইনে বসে থাকলাম, আপনারা ওইখানে আপনার জায়গায় বসে পরীক্ষা দিলেন, পরে আমাকে স্ক্রিনশট পাঠাইলেন, আমি ছবি তুলে পাঠাইলেন, আমি মার্ক করে দিলাম। আমরা আসলে আমি একটা জিনিস শেয়ার করি, আমরা কিন্তু অলরেডি একটা অফিস নিছি, ছোট একটা অফিস নিছি, মেটামেন্টো সেন্টার। তারপর আমার আলাদা টিম টিম অলরেডি ছিল, বাট আমি টিম মেম্বার বাড়াচ্ছি। সো আমরা সামনে আরো বেটার সার্ভিস দেওয়ার জন্য, আসলে আমার পক্ষে তো আসলে সম্ভব হয় না, আমি প্রায় অসুস্থ হয়ে যাচ্ছি, একজনের পক্ষে আসলে সম্ভব হয় না। আমি অফিসে প্রচুর ব্যস্ত থাকা লাগে, আমার অফিসে প্রচুর কাজ, তার সাথে সাথে মেন্টরমেন্টের সময় দেওয়া, ফ্যামিলিকে সময় দেওয়া, আসলে ইটস ভেরি ডিফিকাল্ট জব। আমি লাস্ট 2 মাস আসলে আমি যা করছি, এটা আসলে অনেকটা পাগলামি বলা যায়। উল্টা পিঠও আছে, আসলে পাগলামি না করলে বা খুব বেশি কষ্ট না করলে মানুষ আসলে ভালো কিছু আসেও না, এটাও সত্য। বাট এটা মানে লেভেলের বাইরে চলে গেছে, বিশ্বাস করেন। আমার ব্যাক পেন নাই, আমার ব্যাক পেন ছিল এক সময়, এখন ব্যাক পেন নাই। বাট আমি এক্সস্টেড হয়ে গেছি। ব্যাক পেন নাই একটা কারণ হলে আমি মেট্রো রেলে অফিস আসা যাওয়া করি, এটা একটা কারণ। বাট আমি এক্সস্টেড হয়ে গেছি আসলে। এখন আমি যদি ধরেন গতকাল, আমি অনেকদিন পরে গতকাল রাতে ঘুমাইছি, যেহেতু কালকে আমার ক্লাসও ছিল না, অফিসও ছিল না। বাট আমি সকালবেলা ঘুমতে উঠতে পারি না, এত মানে 11টা 12টা বেজে গেছে, তাও আমার খুব আলসেমি লাগতেছিল। যাই হোক, সো যেটা বলতেছিলাম যে আপনার ম্যাথ সলভ করে যাবেন। সামনে বার হয়তো আমি ডিভাইস আনবো নতুন, আরো অনেক কিছু নিয়ে আসবো। আমি চাই না আপনারা পান, আপনারা সবাই সবকিছু পাশ করে যান। ঠিক আছে, অন্য একটা কোর্সে দেখা হবে, অন্য কোনো ডিগ্রিতে দেখা হবে, ওইটা আশা করি। তো যেটা বলতেছিলাম, যেটা যেহেতু শেয়ার করতেছিলাম, আমি শেষই করি। আসলে ম্যাথমেটিক্স সেন্টার আমি দেখবো, সবকিছু আমি মনিটর করবো। বাট আমার একটা আলাদা টিম থাকবে, আলাদা অফিস থাকবে, যেটা আমি শুধু সুপারভাইজ করবো, ওরাই সবকিছু করবে। আদারওয়াইজ আমার এর চেয়ে কারণ কি, আমি যদি এগুলোতে এঙ্গেজ থাকি, তাহলে আমি বেটার কিছু, মানে যেগুলো আমি আরো বেটার আউটকাম দিতে পারবো, ওইগুলো করা হবে না। এবার জন্য আমি অর্ডার নিচ্ছি, প্রচুর বইয়ের অর্ডার আসতেছে, অর্ডার নিচ্ছি, আমি অর্ডার সার্ভ করতেছি, সবকিছু মনিটর করতেছি। ক্লাস তো আমি নিবো, সবসময় ক্লাস আমি নিবো, আমার ক্লাস তো অন্য কারণ দেওয়া সম্ভব না। সো বাট মেইন কাজগুলো আমি করব, বেটার কাজগুলো আমি করব। যাই হোক, আমরা পড়ায় ফিরে আসি। সো আমার এই জিনিসগুলো দেওয়া ছিল, ঠিক আছে। তো আমাকে কানাডা রেশিও বের করতে বলছে, এই রেশিওগুলো বের করতে বলছে। সো এই রেশিওগুলো আমরা সবাই জানি, না জানলে এখন আজকে শিখবো। সো এই রেশিওগুলো কিন্তু খুবই সহজ, হ্যাঁ, খুবই সহজ, এবং কিছু টেকনিক মনে রাখার জিনিস আছে। সো আমরা শুরুতে আসছি কারেন্ট রেশিও, আমরা একটা একটা শেষ করবো, স্লোলি শেষ করবো। কারেন্ট রেশিওতে যখন আসবো, আমরা সবাই জানি কারেন্ট রেশিও মানে কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটি। সো এটা কিন্তু সবাই পারি, বাট প্রবলেম হয়ে যায় কারেন্ট অ্যাসেটের ভিতরে কি কি পড়ে, এটা একটা প্রবলেম হয়ে যায়। যারা ব্যালেন্স শিট বুঝেন না বা ব্যালেন্স শিট নিয়ে কাজ করেন না, তাদের জন্য এটা সমস্যা। সো কারেন্ট অ্যাসেটের ভিতরে কি পড়ে, আপাতত এগুলো মনে রাখেন, আপনি আইবিবির বই থেকেও পড়ে নিন বা আমার নোট থেকে পড়ে নিন। আমি নোটে কিন্তু ডিটেইলে লিখছি, এর বাইরে কোশ্চেন আসবে না, কম্পোনেন্ট অ্যাড করবে না। এখানে তুমি ক্যাশ দিচ্ছি, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, অথবা তার সাথে হয়তো দুই একটা পয়েন্ট আছে আমার নোটে অথবা আমার আইবিবি টেক্সট বইয়ে, এর বাইরে কিন্তু আসবে না কম্পোনেন্ট। সো আপনি অডিট হওয়ার কারণ নাই, আপনি এগুলো মনে রাখেন, তাহলেই হবে। সো যে কথা বলতেছিলাম, কারেন্ট রেশিওর ফর্মুলা আমরা সবাই জানি। কারেন্ট রেশিওর ফর্মুলা কি, কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটি। খুব জটিল কিচ্ছুই না, ঠিক আছে। আমি কারেন্ট রেশিও বের করতেছি, মানে কারেন্ট অ্যাসেট উপরে থাকবে, নিচে কারেন্ট লায়াবিলিটি থাকবে। আমি আবারও বলতেছি, উপরে কারেন্ট অ্যাসেট থাকবে, নিচে লায়াবিলিটি থাকবে, এটাই কারেন্ট রেশিও। ঠিক আছে, এখানে একটা মনে রাখার জিনিস আছে, আমি উপরে অ্যাসেট কেন দিচ্ছি, আমার অ্যাসেটের সাথে কিন্তু আমি লাইবিলিটি কম্পেয়ার করতেছি। আমার অ্যাসেটের এগেনস্টে, আমি আরো সহজ করে বলতেছি, আমার কারেন্ট অ্যাসেটের এগেনস্টে কত লাইবিলিটি, কত টাকা আছে। আমি যদি আরেকটু উল্টায় বলি, আমার কারেন্ট লাইবিলিটি গুলা কাভার দেওয়ার জন্য, আমার যে শর্ট টাইম লাইবিলিটি গুলো আছে, মানুষ যে আমার কাছে যে টাকাগুলা পায়, ওগুলা কাভার দেওয়ার জন্য আমার পর্যাপ্ত পরিমাণে অ্যাসেট আছে কিনা, আমার পর্যাপ্ত পরিমাণে শর্ট টার্ম অ্যাসেট আছে কিনা, এটা মেজার করে থাকে কারেন্ট রেশিও। এটা মেজার করে থাকে, এটা জাস্টিফাই করে থাকে কারেন্ট রেশিও। সো আমার কারেন্ট অ্যাসেটের এবার কোশ্চেন হলো, আমার সেকেন্ড কোশ্চেন হলো কারেন্ট অ্যাসেটের কম্পোনেন্ট গুলা কি কি তাহলে। সো কারেন্ট অ্যাসেটের কম্পোনেন্ট গুলা কি, আমার ক্যাশ, খুব মোস্ট লিকুইড একটা অ্যাসেট, আমরা সবাই জানি, তাই না। আমার যত লাইবিলিটি আছে আমি ক্যাশ দিয়ে কিন্তু কভার করতে পারি, সো এইভাবে মনে রাখেন। অ্যাকাউন্ট রিসিভেবল, এটা আমার কারেন্ট অ্যাসেটের কম্পোনেন্ট। ইনভেন্টরি, সো এই তিনটা জিনিস আমার কারেন্ট অ্যাসেটের কম্পোনেন্ট। সো এগুলো আমার এখানে, আমার একটু আগের যে কোশ্চেনে দেওয়া ছিল, আমার 5,300 টাকা, 21,200 টাকা, 9,000 টাকা, সো এইগুলো যোগ করলে আমি কারেন্ট অ্যাসেট পাচ্ছি। আর কারেন্ট লাইবিলিটি হলো অ্যাকাউন্ট পেয়েবল। সো এটা আমি আমার
এটা হলো 10,370 টাকা। আমি যদি ফর্মুলাতে বসাই, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাতে যদি আমি বসাই, আমি এটা একটু বক্স করে দিই। এই ফর্মুলাতে যখন আমি বসাবো কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লায়াবিলিটি 3.42 পাচ্ছি। তার মানে এটার মিনিংটা হলো আমার এটা একের বেশি হওয়া, এটা স্ট্যান্ডার্ড হলো 2, ঠিক আছে, সরি এটা স্ট্যান্ডার্ড হলো 1। সো এটা 1 এর বেশি হওয়া মানে কি, যে আমার এনাফ কারেন্ট অ্যাসেট আছে টু কাভার দ্য কারেন্ট লায়াবিলিটি। আমি আবারও বলতেছি, আমার কাছে এনাফ কারেন্ট অ্যাসেট আছে টু কাভার দ্য কারেন্ট লায়াবিলিটি। তাহলে কুইক রেশিওটা কি? কারেন্ট রেশিও এবং কুইক রেশিও ডিফারেন্সটা কি? শুধু একটা ডিফারেন্স, এখানে শুধু আমার কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরিটা বাদ যায়। আমি আবারও বলতেছি, কারেন্ট রেশিও কুইক রেশিও এক্স্যাক্টলি সেম, শুধু এখানে আমার কুইক রেশিওতে কারেন্ট অ্যাসেটের সাথে ইনভেন্টরি বাদ যায়। কুইক রেশিও বলতেছে আসলে ইনভেন্টরি চাইলেই সেল করা যায় না। আপনি ধরেন কি করেন, আপনি প্লাস্টিক বানান, আরএফএল কোম্পানির কথা ধরেন, সে প্লাস্টিক বানায়, তো প্লাস্টিকের ইনভেন্টরি কি, সে কিছু ভাঙাচোরা প্লাস্টিক অথবা বাইরে থেকে ইম্পোর্ট করে র প্লাস্টিক নিয়ে আসে। তো এটা সাথে সাথে সেল করা যায় না, এত বড় কোম্পানি, ওর প্লাস্টিক কে কিনবে? So, ঠিক আছে, র ম্যাটেরিয়াল কে কিনবে? সো ওই র ম্যাটেরিয়াল সেল করা যায় না চাইলেই, আমি কিন্তু ক্যাশটা সেল করতে পারি। ক্যাশ তো ক্যাশই, ক্যাশ দিয়ে আমি লাইবিলিটি পে করতে পারি। আমি অ্যাকাউন্ট রিসিভেবল, আমি পাওনাদার যাদের কাছে টাকা পাই, ওদেরকে প্রেশারাইজ করে কিন্তু আমি টাকা আদায় করতে পারি। বাট আমার যে ইনভেন্টরি, আমি চাইলেই সেল করতে পারি না, ঠিক আছে, ওইটার বায়ার নাই। সো এটা আমার বাদ যাবে কুইক রেশিও থেকে। সো কারেন্ট অ্যাসেট থেকে আমি ইনভেন্টরি বাদ দিলে আমি কুইক অ্যাসেট পাচ্ছি। আমি কুইক অ্যাসেট দিয়ে যখন আমি কারেন্ট লায়াবিলিটিকে ভাগ করব, ডিভাইড করব, আমি কুইক রেশিও পাচ্ছি। ঠিক আছে, সো আমি তারপরে চলে যাচ্ছি অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। আমার অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার ফর্মুলা কি, নেট সেল ডিভাইড বাই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। সো আমার এখানে এখানে না এই জিনিসগুলো একটু মনে রাখা লাগবে আপনাদেরকে। ঠিক আছে, নেট সেল আমার সেলের সাথে কিন্তু টার্নওভারের রিলেশন, ঠিক আছে, আমার সেলের সাথে টার্নওভারের রিলেশন। আমার নেট সেল ডিভাইড বাই এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। ওই বলছিলাম না 2 বছরের ডেটা দেওয়া আছে। সো অ্যাকাউন্ট রিসিভেবল তো দেওয়া ছিল আমার 2 বছরের, যখন আমি কি করব, আমি 2 বছরের যে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, আমি 2 বছরের অ্যাকাউন্ট রিসিভেবল যখন আমি যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তাহলে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল পাচ্ছি। ঠিক আছে, সো আমি নেট সেল আমার ছিল, আমার ওই কোশ্চেনে নেট সেল ছিল। সো এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে যখন ভাগ করতেছি, আমি 5.37 পাচ্ছি। সো এভাবে কিন্তু আমি আমার অ্যাসেট টার্নওভার, সরি অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারটা বের করতে পারি। সো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের মূল কথা হলো যে কি, আমি যে বাকিতে পণ্য সেল করতেছি, এটা কত দ্রুত আদায় হচ্ছে এটা বোঝা যায়। আমি যে বাকিতে পণ্য সেল করতেছি, এটা কত দ্রুত আদায় হচ্ছে ওইটা দিয়ে বোঝা যায়। ইনভেন্টরি টার্নওভার, এটা দিয়ে বোঝা যায় আমার ইনভেন্টরি গুলো কত ইফিসিয়েন্টলি ইউজ হচ্ছে, কত বেশি রোল ওভার হচ্ছে, আমি কত বেশি রোল ওভার করতে পারতেছি। ঠিক আছে, রোল ওভার কি, যে আমার কস্ট অফ গুডস সোল্ড, আমার কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই এভারেজ ইনভেন্টরি। ঠিক আছে, সো আমার কস্ট অফ গুডস সোল্ড উপরে আমি আমি এভারেজ ইনভেন্টরি বের করছি, 2 বছরের ইনভেন্টরি দেওয়া ছিল। সো আমার কস্ট অফ গুডস সোল্ড উপরে এভারেজ ইনভেন্টরি নিচে, সো 8.75। এটা যত কম হবে তত ভালো, তার মানে আমি তত রোল ওভার করতে পারতেছি। অ্যাসেট টার্নওভার, আমার অ্যাসেটের কত ভালোই প্রপার ইউটিলাইজ করতে পারতেছি, এটা এখান থেকে দেখা যায়। সো আমার এখানেও নেট সেল থেকে আমি এভারেজ টোটাল অ্যাসেট দিয়ে ভাগ করব। সো আমি সেলস এর সাথে কম্পেয়ার করতেছি, কিন্তু অ্যাসেট টার্নওভার মানে কি, আমি অ্যাসেট গুলো কতবার টার্নওভার হচ্ছে সেলস এর সাথে কম্পেয়ার করতেছি, মানে সেলস উপরে নিচে অ্যাসেট টোটাল এভারেজ টোটাল অ্যাসেট। সো আমি এটা এইভাবে আমি 0.94 পাই। সো আমার প্রফিট মার্জিন আমরা সবাই জানি, নেট ইনকাম ডিভাইড বাই নেট সেলস হলো প্রফিট মার্জিনের ফর্মুলা। সো আমি ডেটা বসাবো, আমার অ্যান্সার হয়ে যাবে। সো আসলে রেশিও অ্যানালাইসিস যদিও ফর্মুলার জিনিস, আপনি ফর্মুলা মনে রাখলে ডেটা বসালে হয়ে যাবে, তারপর আপনি টেকনিক্যালি একটু মনে রাখার চেষ্টা করবেন। প্রফিট মার্জিনে আমি প্রফিটেবিলিটি মেজার করার চেষ্টা করি, যে আমার কোম্পানি কতটুকু প্রফিট। সো প্রফিটেবিলিটি মেজার করার জন্য আমি কি করি, নেট ইনকামের সাথে আমি নেট সেলস এর কম্পেয়ার করি, নেট ইনকামের সাথে নেট সেলস এর কম্পেয়ার করি। রিটার্ন অন ইকুইটি, আমার যে ইনভেস্টমেন্ট, স্যার এখানে একটা বিষয় স্যার, এখানে আমার যে ইনভেস্টমেন্ট, ওই ইনভেস্টমেন্ট গুলার আমার রিটার্ন, এখানে যেটা অ্যাভারেজের আমার যে ইনভেস্টমেন্ট, ওই ইনভেস্টমেন্ট গুলার রিটার্ন কিরকম, আমার রিটার্ন অন ইকুইটিতে আমি এই আমি আমি মেজার করতে পারি। আমার ধরেন ব্যাংকের কথা যদি ধরেন, ব্যাংকের মালিকরা যে টাকা দিচ্ছে ওইটা রিটার্ন কত। সো নেট ইনকাম ডিভাইড বাই এভারেজ ওনার্স ইকুইটি দিয়ে যখন ভাগ করবো, আমি কি পাবো, রিটার্ন অন ইকুইটি পাবো। মানে ইকুইটি হোল্ডাররা কত টাকা রিটার্ন পাচ্ছে, কিরকম রিটার্ন পাচ্ছে। ঠিক আছে, সো ওনার ইকুইটি আমরা সবাই জানি, ক্যাপিটাল প্লাস রিটার্ন আনি হলো ওনার ইকুইটির পার্ট, এর বাইরে কোনোটাই ঠিক আছে। সো আমি যখন এই ফর্মুলাতে বসাবো, তখন আমি পাচ্ছি এটা। সো আমার রিটার্ন অন ইকুইটি আমার পাচ্ছি 14.80। সো আমার রিটার্ন কিন্তু 14.80, ডিভিডেন্ড কিন্তু 10% হইতে পারে। সো ডিভিডেন্ড 10% হওয়া মানে কি, বাকি টাকা রিজার্ভ আমি রিটার্ন আনিয়ে রেখে দিচ্ছি। রিটার্ন অন অ্যাসেট সেম, আমার নেট ইনকাম ডিভাইড বাই টোটাল এভারেজ টোটাল অ্যাসেট। সো আমি যখন ডেটা বসাবো, আমি পাবো 11%। সো আশা করি রেশিও বুঝতে পারছেন, আপনার রেশিও অবশ্যই অঙ্ক করে যাবেন।
এবং কম্পোনেন্ট গুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। আপনাকে ইনিশিয়ালি যদি কঠিন মনে হয়, বাট এটা কঠিন মনে হবে না। আপনি ম্যাথটা যখন একবার সলভ করে ফেলবেন, আপনি রেশিওগুলো যখন একবার খাতায় লিখবেন, তখন কিন্তু এটা সহজ মনে হবে। আমি এখানে একটা টেকনিক শিখে দিচ্ছি আপনাদেরকে। আমি একটা টেকনিক শিখে দিচ্ছি। সো আমি আমার লাইফে আমি ফর্মুলা মনে রাখার জন্য যেটা করতাম, যে আমি আমি চেষ্টা করতাম যে প্রচুর লিখতাম খাতায়, একটু পরপরই লিখতাম। আমার মনে আছে আমি এমবিএ থাকতে আমার সিএফএ লেভেল 2 চলতেছিল। সিএফএ লেভেল 2 হলো পুরোটাই ভ্যালুয়েশন ছিল, প্রচুর ফর্মুলা ছিল, প্রচুর, মানে এটা আনবিলিভেবল ফর্মুলা ছিল সিএফএ লেভেল 2 তে। তো আমি কি করতাম, এমবিএ ক্লাসে বসে বসে সিএফএ যেহেতু পড়তেছি, এমবিএটা খুব ইজি মনে হইতো, খুব বেশি টাফ ছিল না আমার জন্য। তো আমি এমবিএ ক্লাসে বসে বসে ফর্মুলা লিখতাম। আমার মনে আছে একটা ফর্মুলা আমি প্রায় 200 বারও লিখছি। তো আপনার ফর্মুলা বসে বসে লিখবেন, দেখবেন যে তারপর অঙ্ক করবেন, হয়ে যাবে। সো ডেট টু অ্যাসেট রেশিও, আমার ডেট টু অ্যাসেট রেশিও উপরে থাকবে আমার কি, যে আমার ডেট টু অ্যাসেট রেশিও দিয়ে কি বোঝায়, আমার অ্যাসেটের এগেইনস্টে, আমার অ্যাসেটের এগেইনস্টে কত টাকা ডেট আছে। সো টোটাল আমার উপরে ডেট, নিচে হলো টোটাল অ্যাসেট, ঠিক আছে। সো টোটাল লায়াবিলিটি আমার উপরে হলো টোটাল লায়াবিলিটি, নিচে হলো টোটাল অ্যাসেট। সো টোটাল লায়াবিলিটির অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন সবই হলো আমার টোটাল লায়াবিলিটির ভিতরে পড়ে। সো হলো এগুলো, ঠিক আছে। ডেট টু অ্যাসেট রেশিও আমরা এইভাবে পাই। তো এই ছিল আমার রেশিও অ্যানালাইসিস এর ম্যাথ। এখন আমরা ক্রেডিট অপারেশনের কোর ম্যাথে চলে যাচ্ছি, ভ্যালুয়েশনে চলে যাচ্ছি, এনপিভি আইআরআর এ চলে যাচ্ছি। এটা আমরা কর্পোরেট ফাইন্যান্সের পার্ট আর কি, আমরা কর্পোরেট ফাইন্যান্সের পার্ট পড়তেছি। সো আমরা আজকে ক্লাসটা একটু একটু লেন্দি হবে, আমি শুরুতেই বলে রাখছি। সো আমরা প্রত্যেকটা ম্যাথ একটু সুন্দর করে শেষ করব। আমি মনে কয়েকটা ম্যাথ পড়াইছিলাম ক্লাসে, বাট আমি আবারও রিপিট করতেছি, ঠিক আছে। সো এবিও একটা কোম্পানি, আমরা শুরুতে দেখবো কি কি দেওয়া আছে। এবিও একটা কোম্পানি, এই কোম্পানির আমার ক্যাশ ফ্লো দেওয়া আছে, শুরুতে আমার ক্যাশ ফ্লো দেওয়া আছে, আমার এনুয়াল আমার ক্যাশ আউটফ্লো দেওয়া আছে। আমার শুরুতে ইনিশিয়ালি আমার জিরো পিরিয়ডে আমার ক্যাশ আউটফ্লো ছিল 1,05,000 টাকা। আমার এনুয়াল ক্যাশ ফ্লো দেওয়া আছে আর নেট ইনকাম দেওয়া আছে। আমাকে কি কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে আমার ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে। আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হলো 15%। আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হলো 15%। আমি এখানে একটা জিনিস কথা বলাই লাগবে, রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা মানে কি। রিকোয়ার্ড রিকোয়ার্ড রেট অফ রিটার্ন হলো ইনভেস্টররা, মালিক কত পার্সেন্ট রিটার্ন যাচ্ছে। আপনার ব্যাংকের মালিক কি এক্সপেক্ট করে, আপনি 20% ডিভিডেন্ড দিবেন, তাই না। সো আপনি এই যে ব্যাংকের মালিক এক্সপেক্ট করে 20% ডিভিডেন্ড দিবেন, এটা হলো রিটার্ন, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তার লাগবেই 20% ডিভিডেন্ড, তার লাগবেই, হ্যাঁ। এটা হলো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। সো এখানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 15%, আর ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে। আমরা কি এনপিবি করার সময় কিন্তু আমরা ডিসকাউন্ট করি। উপরে উপরে আমার ক্যাশ ফ্লো থাকে, নিচে হলো 1+1+r⁴ থাকে, তাই না। সো আপনাদের যেহেতু সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, নর্মাল ক্যালকুলেটর ইউজ করতে দিবে, এই কারণে আপনাকে ডিসকাউন্ট ফ্যাক্টর গুলো বলা আছে, এই কোশ্চেনে বলে দিচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর গুলো কি কি। আপনি শুধু ক্যাশ ফ্লোর সাথে গুণ করলেই হবে। সো আমি যদি একটু পেছনে যাই, আমি পেছন থেকে একটু যাই, কারণ আমার মনে হচ্ছে এটা একটু দ্রুত গেছি। আমি একটু পেছনে যদি যাই, সো আমার কি কি দেওয়া আছে, আমার কি কি দেওয়া আছে, আপনি সিম্পলি মনে রাখেন একটা কোম্পানি আমার ক্যাশ ফ্লো দেওয়া আছে, যেটা ইনিশিয়ালি 105 লক্ষ টাকা আউটফ্লো ছিল জিরোতে, ঠিক আছে। আর ক্যাশ ফ্লো, এটা এটা ক্যাশ আউটফ্লো ছিল জিরোতে, আর এনুয়াল ক্যাশ ফ্লো গুলো দেওয়া আছে। আমার ফার্স্ট ইয়ারে জিরো পিরিয়ডে কোনো ক্যাশ ফ্লো নাই, ফার্স্ট ইয়ারে 45,000 টাকা আমার ক্যাশ ইনফ্লো হয়েছে, তার পরবর্তী বছরে 40,000 টাকা, তারপর বছর 35,000 টাকা, তারপর 30,000 টাকা, তারপর 25,000 টাকা। আর এখানে মনে রাখেন নেট ইনকাম দেওয়া আছে, এনুয়াল নেট ইনকাম দেওয়া আছে, এই জিনিসটাও লাগবে আমার পরবর্তীতে। আমার এখানে রিকর্ড রেট অফ রিটার্ন 15%, ডিসকাউন্ট ফ্যাক্টর গুলো দেওয়া আছে। তো ডিসকাউন্ট ফ্যাক্টর কিন্তু আমি অলরেডি দেখাইছি, যে উপরে আমার ক্যাশ ফ্লো থাকে, নিচে হলো 1+r⁴n থাকে। ওই যে নিচে 1+r⁴n, ওইটা এখানে ওরা করে দিছে, আপনাকে করে দিছে, ঠিক আছে। আমাকে ক্যালকুলেট করতে হবে কি কি, ক্যাশ পে ব্যাক পিরিয়ড ক্যালকুলেট করতে হবে। আমি এখানে অঙ্কে যাওয়ার আগে আপনাদের কিছু জিনিস শিখাই দিই। ক্যাশ পে ব্যাক পিরিয়ড মানে হলো আমার যে শুরুতে 1,05,000 টাকা আমার ক্যাশ আউটফ্লো হয়েছিল, ওইটা কতদিনের ভিতরে ফেরত পাবো, সহজ কথায় ডিসকাউন্ট করা ছাড়া। 2 নম্বর হলো এনুয়াল রেট অফ রিটার্ন চাইছে, এনপিভি চাইছে। এটা 97 সালের কোশ্চেনে আসছিল, এটা আপনি অবশ্যই করা লাগবে। আদারওয়াইজ কিন্তু আপনি এই টাইপের কোশ্চেন পাবেন পরীক্ষায়, কিন্তু এই টাইপের কোশ্চেন পাবেন কিন্তু অ্যান্সার করতে পারবেন না, আপনার জন্য সমস্যা হবে। সো প্রথম কথা হলো পে ব্যাক পিরিয়ড। সো আমি একটু থিওরিটিক্যালি বলি আপনাদেরকে, আমি কোশ্চেনের অ্যান্সারে যাওয়ার আগে একটু থিওরিটিক্যালি বলি। পে ব্যাক পিরিয়ড দেখেন, আপনি 1,05,000 টাকা আপনার শুরুতে খরচ হয়েছিল, হ্যাঁ। আমার এই যে 1,05,000 টাকা আপনি ইনিশিয়ালি খরচ হয়েছিল, সো আপনি প্রথম বছর 45,000 পাইছেন, 2 বছর আপনি দ্বিতীয় বছর 40,000 পাইছেন, সেই টোটাল মিলে কত পাইছেন, 85,000 টাকা, তাই না। তারপর তৃতীয় বছর হলো আপনি 35,000 পাইছেন। তো 85 সাথে 35 যোগ করলে কত হয়, 3 বছর মিলে আপনি কত পাইছেন, 85 মানে হলো 1,20,000 পেয়ে ফেলছেন। তার মানে কি, আপনি যে টাকাটা ইনিশিয়ালি 1,05,000 টাকা আপনি ইনভেস্ট করছিলেন, ওই টাকাটা কিন্তু আপনার 3 বছরে ফেরত এসেও আরো বেশি আসছে, তাই না।
তো এই টাকাটা ফেরত আসছে কি, তার মানে হলো 2 বছরের চেয়ে একটু বেশি সময় ফেরত আসছে টাকাটা। তো এই যে 2 বছরের একটু বেশি সময় ফেরত আসছে, এটাকে পে ব্যাক পিরিয়ড বলে, পে ব্যাক পিরিয়ড বলে। আমার যে ইনিশিয়ালি খরচ হয়েছিল ওইটা কত টাকা কতদিনের ভিতর ফেরত আসছে, এটা হলো পে ব্যাক পিরিয়ড বলে। সো এটা কিন্তু ডিসকাউন্ট না করে, ঠিক আছে, এটা হলো ডিসকাউন্ট না করে। সো একটু মনে রাখেন, তাহলেই হবে। সো আমরা এখন পে ব্যাক পিরিয়ড আমরা কনসেপচুয়ালি শিখে গেছি, এখন আমরা ম্যাথমেটিক্যালি শিখবো, ঠিক আছে। সো পে ব্যাক পিরিয়ড দেখেন এখানে কি বলছে, যে আমার ইনিশিয়ালি কি, আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 1,25,000 টাকা। সো 1,25,000 টাকা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, দ্বিতীয় বছর 45, তৃতীয় বছর 40, 60, 40। সো আমার 2 বছর এবং 3 বছরের মাঝামাঝি হবে পে ব্যাক পিরিয়ডটা। সো আমি কিভাবে বের করছি, 2 প্লাস ক্যাশ ফ্লো ইকুইড পে ব্যাক পিরিয়ড আমার, হ্যাঁ, আফটার 2 ইয়ার্স। তো আমার আফটার 2 ইয়ার্স এর পরে আমার ক্যাশ ফ্লোটা কত ছিল, আমার কিউমুলেটিভ আমার ক্যাশ ফ্লো ছিল 35,000 টাকা। সো এটাকে আমি ডিভাইড করছি ক্যাশ ফ্লো অফ দ্য 3 ইয়ার। আমার দরকার ছিল হলো, আমার দেখেন আমার দরকার ছিল কত, আমার 40, 85, 85 আমার হয়ে গেছে অলরেডি। 85 থেকে 1,05,000, তার মানে আমার দরকার ছিল হলো 20, আমার দরকার ছিল 20,000 টাকা। আমি পেয়ে গেছি হলো 35,000 টাকা। তো উপরে হলো আমার কত দরকার ছিল আর নিচে হলো কত পাইছি, উপরে হলো আমার দরকার ছিল 20,000 টাকা, আমার নিচে হলো আমার অলরেডি পেয়ে গেছি 35,000 টাকা। সো এই যে আমি দুইটা দিয়ে ভাগ করলে আমি 2 আর সাথে তো 2 আছি, 2 বছর তো আছেই, 2.57 পাচ্ছি, 2.57 পাচ্ছি। এটা হলো আমার পে ব্যাক পিরিয়ড, এটা হলো আমার পে ব্যাক পিরিয়ড, ঠিক আছে, এটা হলো আমার পে ব্যাক পিরিয়ড। সো পে ব্যাক পিরিয়ড নিয়ে কারো সন্দেহ নাই, আমি জানি আপনার পে ব্যাক পিরিয়ড অলরেডি বুঝে গেছেন। হ্যাঁ, পে ব্যাক পিরিয়ড অলরেডি বুঝে গেছেন। এবার আসি আমরা এনপিবি। তো এনপিবিটা না একটু জটিল, আমার এনপিবিটা। তো এনপিভি করার আগে অ্যানুয়াল রেট অফ রিটার্ন বের করা শিখবো। সো অ্যানুয়াল রেট অফ রিটার্ন বের করার ফর্মুলা হলো, এভারেজ নেট ইনকাম ডিভাইড বাই ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। সো সবাই আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট জানি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে হলো কত, আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হলো 1,05,000 টাকা। আর আমি এভারেজ নেট ইনকামটা আমার বের করতে হবে, এভারেজ নেট ইনকামটা বের করতে হবে। সো এভারেজ নেট ইনকাম আমি আমি একটা গড়ে দেখছিলাম না, আমার অ্যানুয়াল নেট ইনকাম দেওয়া ছিল, আমার ফার্স্ট ইয়ারে 16,000 দেওয়া ছিল, 17,000, 20,000, 22,000। হ্যাঁ, সো আমি এই যে সবগুলো আমার নেট ইনকামকে যদি এখন আমি 5 দিয়ে ভাগ করবো, তো এভারেজ পেয়ে যাবো। সো উপরে এভারেজ অ্যানুয়াল ইনকাম, এভারেজ নেট ইনকাম, আর নিচে হলো আমার আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। সো আমি কিন্তু এখান থেকে 19.05% পেয়ে যাচ্ছি আমার অ্যানুয়াল রেট অফ রিটার্ন। সো জিনিসগুলো খুবই সহজ, আশা করি বুঝতে পারতেছেন। খুব কঠিন কিছু না, খুব মারপ্যাচের কিছু না, আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই পারবেন। আপনি এখন না বুঝলেও ক্লাসগুলো শুনবেন, দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে। এবার সে এনপিবি, আমরা এনপিবি নামটা সবাই শুনছি, তাই না, সবাই শুনছি এনপিবি। তো এনপিবিতে পড়ানোর আগে না আমি একটু আঁকাউকি করি। হ্যাঁ, আমি এটা করাই লাগবে, আদারওয়াইজ সম্ভব না। হ্যাঁ, আমার এনপিবির মূল কথা আমি বলি, এটাকে আপনার ভাইভাতে জিজ্ঞাসা করো। আপনি যখন শুনবেন আপনি ফাইন্যান্সে পড়াশোনা করছেন, আমাকে জিজ্ঞাসা করতো আর কি। যখন শুনতো যে আমি ফাইন্যান্সে পড়াশোনা করছি, সিএফএ করছি, তখন বলতো যে আইআরআর কাকে বলে, এনপিবি কাকে বলে, আপনি বলেন। সো আমাকে এগুলো বলা লাগতো, এই কারণে আমি এই জিনিসটা একটু ভালো পারি। আপনাকে এই ম্যাথে যাওয়ার আগে আমি একটু শিখাই নিচ্ছি, একটু অন্যভাবে শিখাই নিচ্ছি। এখানে একটু অন্যভাবে শিখে নিচ্ছি। তো এনপিবির মূল কথা কি, এনপিবির মূল কথা হলো আমার ডিসকাউন্টেড, আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে আমি ধরেন 100 টাকা ইনভেস্ট করছি। সো আমি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে আমি কি করব, আমার ডিসকাউন্টেড যে ক্যাশ ফ্লো গুলো আছে, আমি যে যত টাকা পাইছি, ক্যাশ ফ্লো পাইলাম, ধরেন ক্যাশ ফ্লো 1-এ পাইলাম 1 টাকা। সো আমি এটাকে ডিসকাউন্ট করব, ঠিক আছে। আমি ধরেন সরি, এখানে রেট হয় আর কি, রেট হয়, এটাকে আমি ডিসকাউন্ট করব, ঠিক আছে। সো আমি ডিসকাউন্ট করব 1 দিয়ে, যত ক্যাশ ফ্লো আছে এইভাবে আমার ক্যাশ ফ্লো 2। সো ঠিক আছে, সো আমি এটাকে ক্যাশ ফ্লো 2 কে আমি ডিসকাউন্ট করব। তো এইভাবে আমি যে যত ক্যাশ ফ্লো পাচ্ছি, হ্যাঁ, যত ক্যাশ ফ্লো পাচ্ছি এগুলাকে আমি ডিসকাউন্ট করে আমি জিরোতে নিয়ে আসতেছি। আমার জিরোতে আমি ইনভেস্ট করছিলাম 100 টাকা, আমি যত আমার যে ইনভেস্টমেন্ট, ওই ইনভেস্টমেন্ট থেকে যত টাকা পাইছি ওগুলোকে ডিসকাউন্ট করে আমি পাইছি ধরেন 110 টাকা। সো আমার এনপিবি হইলো আমার 10 টাকা। আমি আবারও বলতেছি, আমি ইনভেস্টমেন্ট করছিলাম 100 টাকা, আর আমি যত ক্যাশ ফ্লো পাইছি এগুলো ডিসকাউন্ট করে আমি দেখতেছি 110 টাকা। তার মানে এনপিবি হলো 10 টাকা। এনপিবি 10 টাকা মানে হলো আমার এটা পজিটিভ এনপিবি, মানে আমার যে ডিসকাউন্টেড ক্যাশ ফ্লোর চেয়ে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কম, কম। সো 100 টাকা এখানে লাস্টে যাবে আর কি, 100টা আমি আগে দিচ্ছি, এখানে যাবে 100, ঠিক আছে। সো ক্যাশ ফ্লো গুলো আমি শুরুতে যোগ করবো, এই ক্যাশ ফ্লোর সাথে যোগ করে আমি 100 মাইনাস করছি শুরুতে যেটা ইনভেস্টমেন্ট ছিল। সো আমার এই পাঁচটা যখন বেশি হবে, আমি আমি যে ক্যাশ ফ্লো গুলো পাচ্ছি ওগুলো ডিসকাউন্টেড ভ্যালু যখন বেশি হবে,
এবং আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যখন কম হবে ওইটা এনপিভি পজিটিভ হবে, আমরা ওই প্রজেক্ট নিব। সো এটা ছিল কনসেপচুয়াল আলোচনা, এটা ছিল কনসেপচুয়াল আলোচনা। সো আমরা এখন অ্যাকচুয়াল ম্যাথে চলে যাচ্ছি। সো আপনাদের ম্যাথে না ওই যে আমি ফর্মুলা বলছিলাম যে ক্যাশ ফ্লো ডিভাইড বাই 1+r⁴n। হ্যাঁ, সো এই যে ডিসকাউন্ট ফ্যাক্টরটা কিন্তু ওরা বলে দিছে, আপনার আলাদা করে ক্যালকুলেট করা লাগবে না। সো আপনার ক্যাশ ফ্লো গুলো আমরা সবাই জানি। ক্যাশ ফ্লো ছিল কি, শুরুতে আমার 1,05,000 টাকা, আমার ওয়ানে ছিল 45, তারপর 40, 35, 30, 25। আমার ডিসকাউন্ট ফ্যাক্টর কিন্তু বলে দিছিল, ওই যে আমি নিচে বলছিলাম না ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই 1+r⁴n। সো এই যে 1+r⁴n করলে যা হয় এটা হলো এখানে, এইটা ওরা বলে দিছে। এখানে 1 ছিল, তারপরেরটাতে 2 ছিল, পরেরটাতে 3 ছিল। সো ওরা না এই নিচের পার্টটা, এই যে নিচের যে পার্টটা ওইটা বলে দিছে এখানে, এই যে এটা। সো আমি যে উপরের পার্টটা যদি আমি যখন গুণ করব নিচের পার্ট দিয়ে, আমি উপরের পার্ট থেকে যখন আমি নিচের পার্ট দিয়ে গুণ করতেছি, আমি ক্যাশ ফ্লো পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ক্যাশ ফ্লো পেয়ে যাচ্ছি। তো ক্যাশ ফ্লো পাচ্ছি আমি কত, আমার 16,000। সরি, আমি ক্যাশ ফ্লো পাচ্ছি কত, আমি ক্যাশ ফ্লো পাচ্ছি সব মিলায়া, আমি ক্যাশ ফ্লো পাচ্ছি হলো সব মিলায় হলো 1,24,000 টাকা। আর আমার ইনভেস্টমেন্ট ছিল 1,05,000 টাকা, তাই না? 1,05,000 টাকা, ডিফারেন্স হলো 16,000 টাকা। 16,000 টাকা ডিফারেন্স, তার মানে এনপিভি পজিটিভ, আমি এই ইনভেস্টমেন্টে যাব। এটা ইন্টারপ্রিটেশন হলো এনপিভি যখন পজিটিভ হবে আমি ইনভেস্টমেন্টে যাব, এনপিভি নেগেটিভ হলে আমি ইনভেস্টমেন্টে যাব না। তো এই ছিল এনপিভি এরর। এই কোশ্চেনটা আমরা আগেও পড়ছি, এখনো আবার পড়লাম। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। ঠিক আছে, আমার পরবর্তী কোশ্চেনে কি, আমার এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল। আমার এখানে কি বলা আছে দেখেন, আমার এখানে বলা আছে হলো তাসকিন এবং মুইজ এবং জাহানারা ফর্মে টিএমজি কর্পোরেশন ফর্ম করছে। এই ফর্মের এটা ইনভেস্টমেন্ট কত ছিল, এইটার ইনভেস্টমেন্ট ছিল আমার 2,80,000 টাকা। এনুয়াল নেট ইনকাম হলো কত, আমার 16,000 টাকা। আমার কস্ট অফ ক্যাপিটাল হলো আমার 10%, মানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 10%। আমার ডিসকাউন্ট ফ্যাক্টর এখানে বলা আছে 3.7%। ঠিক আছে, আমাকে ক্যালকুলেট করতে কি বলছে, এনপিভি ক্যালকুলেট করতে বলছে, এনুয়াল রেট অফ রিটার্ন ক্যালকুলেট করতে বলছে, আমার প্রজেক্ট নিব কিনা এটা ক্যালকুলেট করতে বলছে, আমি প্রজেক্ট নিব কিনা এটা ক্যালকুলেট করতে বলছে। সো আমি এখানে যদি ম্যাথে চলে আসি, সো আমার এখানে কিন্তু, সরি, আমার কিন্তু এখানে কিন্তু আমার অলরেডি কি দেওয়া আছে এগুলো কিন্তু আমি আবারও রিপিট করতেছি এখানে। সো আমার আমার কি দেওয়া ছিল, আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দেওয়া ছিল 2,80,000 টাকা, 5 বছরের প্রজেক্ট, এনুয়াল নেট ইনকাম 16,000 টাকা, কস্ট অফ ক্যাপিটাল 10%, মানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 10%, ডিসকাউন্ট ফ্যাক্টর কিন্তু আমার এখানে দেওয়া ছিল 3.7%। সো আমার ক্যাশ পে ব্যাক পিরিয়ড ক্যালকুলেট করতে বলছে। ক্যাশ পে ব্যাক পিরিয়ড কি, আমার ক্যাশ পে ব্যাক পিরিয়ড হলো আমার আমার ক্যাশ, আমার ডেপ্রিসিয়েশন কত, আমার যেহেতু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 2,80,000 ছিল আর 5 বছরের প্রজেক্ট, ডেপ্রিসিয়েশন 5,60,000 টাকা। সো আমি যেহেতু নেট ইনকাম আমার দেওয়া ছিল, তাই না, আমার নেট ইনকাম এনুয়াল নেট ইনকাম 16,000 টাকা। তো 16,000 আমরা সবাই কি জানি না যে নেট ইনকামের সাথে যদি আমি ডেপ্রিসিয়েশন যোগ করি, তাহলে ক্যাশ ফ্লো পাই, আমি ক্যাশ ফ্লো পাই যে 72,000 টাকা হলো ক্যাশ ফ্লো। সো ক্যাশ পেব্যাক পিরিয়ড কত, আমার ক্যাশ পেব্যাক পিরিয়ড, আমি ইনিশিয়াল ইনভেস্ট করছি 2,80,000 টাকা আর আমি প্রতি বছর পাচ্ছি 72,000 টাকা ক্যাশ ফ্লো। সো আমার 3.89 ইয়ার লাগবে আমার এটা ক্যাশটা পেব্যাক পিরিয়ড, এক কথা হলো পেব্যাক পিরিয়ড আর কি, আমার টাকাটা ওসুল করতে। আমি আবারও বলতেছি, আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 2,80,000 টাকা, আগের অঙ্কে কিন্তু সেম জিনিসটা দেখে আসছি, অন্যভাবে দেখেছিলাম। সো আমার ক্যাশ ফ্লো হলো, প্রতি বছরের ক্যাশ ফ্লো ছিল, আমি ক্যাশ ফ্লো দেওয়া ছিল না এখানে, আমি বের করছি। আমার নেট ইনকাম ছিল 16,000 টাকা আর ডেপ্রিসিয়েশন আমি বের করছি 56,000 টাকা। সো এই দুইটা যোগ করে আমি ক্যাশ ফ্লো বের করছি 72,000 টাকা। এই যে প্রতি বছর যদি 72,000 করে পাই, আমি প্রথম বছর 72,000 পাইলাম, তারপরে বছর 72,000 পাইলাম, ঠিক আছে, তারপরে বছর 72 পাইলাম। সো আমার 2,80,000 টাকা এটা উঠতে কতদিন লাগবে, এটাই হলো আমার পে ব্যাক পিরিয়ড, এটা হলো 3.89 ইয়ার। তো আপনাদের চিন্তা করার জন্য একটু সময় দিচ্ছি, আপনি একটু চিন্তা করেন, আমি একটানা পড়াচ্ছি। তো একটানা পড়লে নাও বুঝতে পারেন, তো আমি মাঝে মাঝে একটু অফ হবো আপনার বোঝার জন্য। সো এনপিভি বের করতে বলছে, আমি অলরেডি ক্যাশ ফ্লো বের করছি না, আমি ডেপ্রিসিয়েশন নেট ইনকামের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করে ক্যাশ ফ্লো বের করছি। ক্যাশ ফ্লো কত পাইছি, 72,000। তো আমাকে তো ডিসকাউন্ট ফ্যাক্টর বলেই দিচ্ছে, তাই না? তো ডিসকাউন্ট ফ্যাক্টর দিয়ে গুণ দিলে আমি কি পাচ্ছি, এই এই দুইটা গুণ করলে, আর এটা যদি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে বাদ দিয়ে, আমি এনপিভির কথা বলছিলাম না, এনপিভি কি ছিল, আমার এনপিভি ছিল আমার ক্যাশ ফ্লো, আমার ক্যাশ ফ্লো ছিল, এগুলোকে আমি ডিসকাউন্ট করছি, তাই না? ডিসকাউন্ট করছি, আমার ক্যাশ ফ্লো ছিল, এগুলোকে ডিসকাউন্ট করছি, আবার সবার শেষে আমি ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা বাদ দিছিলাম, তাই না?
আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা বাদ দিছিলাম। তো ইনভেস্টমেন্ট বাদ দেওয়ার ফলে আমি কি পাইছি, এনপিভি পাইছি। তো এখানে কিন্তু এই কাজটাই করছে, আমার দেখেন এখানে এই কাজটাই করছে। আমার 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 এনপিভি হলো 72, আমার ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া ছিল, গুণ দিছি। আমি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 2,80,000 টাকা, এটা বাদ দেওয়ার পরে নেগেটিভ এনপিভি আসে। নেগেটিভ এনপিভি মানে হলো এটা আমার এই প্রজেক্টে কোনো লাভ নাই, আমি এই প্রজেক্ট নিব না। নেগেটিভ এনপিভি যখন হবে আমি কিন্তু তখন ওই প্রজেক্ট নিব না। সো এনপিভি নেগেটিভ পাইছি। আর সো আমি দুইটা কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছি। এবার আসি আমি এনুয়াল রেট অফ রিটার্ন। সো আমরা এনুয়াল রেট অফ রিটার্নের একটা ফর্মুলা পড়ছিলাম না আগের অঙ্কে, যে আমার এনুয়াল রেট অফ রিটার্নের ফর্মুলা কি ছিল, এনুয়াল নেট ইনকাম ডিভাইড বাই এভারেজ ইনভেস্টমেন্ট। সো ঠিক আছে, সো এনুয়াল রেট অফ রিটার্ন, আমার এনুয়াল নেট ইনকাম আমার কত, আমার 16,000 টাকা, আর এভারেজ ইনভেস্টমেন্ট হলো 1,40,000। সো সো আমার অ্যানুয়াল রেট অফ রিটার্ন পাচ্ছি 11.43%। সো আমার ক্যাশ পে বলতেছে যে আমার 3 বছর 8-9 ইয়ারে ফেরত আসে, এটা ভালো। এনপিভি নেগেটিভ, এটা ভালো না, আবার পরেরটা ভালো। এভারেজ রেট অফ রিটার্ন 11.43, আমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 10%, এভারেজ রেট অফ রিটার্ন 11.43, এটা ভালো। এই ম্যাথটা আমরা একটু একটু দ্রুত যাব। আমরা এই ম্যাথটা খুব সহজ। আমাকে আমার কি 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 দেওয়া আছে এটা একটু দেখার চেষ্টা কর। আমার সেলস দেওয়া আছে, হলো 2400 ইউনিট। আমার সেলস প্রাইস দেওয়া আছে 40 টাকা পার ইউনিট, ভেরিয়েবল কস্ট 15 ইউনিট। সো আমার আমার দেখেন একটা জিনিস দেখেন, আমি সেল করতেছি 40 টাকায়, ভেরিয়েবল কস্ট 15 টাকা, বাকি 25 টাকা কি কন্ট্রিবিউশন মার্জিন। ফিক্সড কস্ট আমার 19,500 টাকা। এই যে 25 টাকা, বাকি যে 25 টাকা, এই 25 টাকা কাকে কাভার দিচ্ছে, ফিক্সড কস্ট কাভার দিচ্ছে। আমাকে কি বের করতে হবে, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন মার্জিন। আমি কিন্তু অলরেডি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করতে বলছে। কন্ট্রিবিউশন মার্জিন 25 টাকা, এটা আমরা বের করে ফেলছি। এখন রেশিওটা বের করবো। হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন পয়েন্ট সেল, আমি ব্রেক ইভেন পয়েন্ট সেল বের করবো। হোয়াট ইজ দ্য মার্জিন অফ সেফটি বের করবো। আর 40% যদি আমার কন্ট্রিবিউশন মার্জিন বেড়ে যায় তখন কি হবে, ওইটা বের করবো। সো এই তিনটা জিনিস আমরা এখান থেকে বের করবো, ঠিক আছে। সো এই ম্যাথটা আমার কেন যে মনে পড়ে, আমি রেগুলার ক্লাসে করাইছি, এই কারণে আমি একটু দ্রুত যাচ্ছি। সো আমার হলো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, আমরা কিন্তু অলরেডি দেখছি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কি। আমার আমি সেল করতেছি 40 টাকা, ভেরিয়েবল কস্ট হলো 15 টাকা, সো এটা হলো কন্ট্রিবিউশন মার্জিন। আর রেশিও কি হবে, রেশিও হলো সেল দিয়ে গুণ ভাগ দিব। আমি অলরেডি বলছিলাম না, রেশিও মানে ডিভাইড হবে। সো নিচে সেলস দিয়ে যখন ভাগ করবো আমি রেশিও পেয়ে যাচ্ছি 62.50 টাকা। ব্রেক ইভেন পয়েন্ট কোনটা, যে পয়েন্টে আমার লাভ হয় না লসও হয় না। সো ব্রেক ইভেন পয়েন্ট কোনটা, যে পয়েন্টে লাভ হয় না লসও হয় না। তো কোন পয়েন্ট হবে, আমার ফিক্সড কস্ট যে পয়েন্টে কভার হয়। আমার ফিক্সড কস্ট কত, আমার ফিক্সড কস্ট কিন্তু 19,500 টাকা। হ্যাঁ, সো আমি ফিক্সড কস্টে যখন আমি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দিয়ে গুণ দিব, ভাগ করবো, তখন আমি পাবো 31,200 টাকা। ঠিক আছে, ইন অ্যামাউন্টে। সো ইন অ্যামাউন্টে এই পয়েন্টে আমার 31,200 টাকা সেল করলে আমার লাভও হয় না লসও হয় না, লাভও হয় না লসও হয় না। এটা কিন্তু অ্যামাউন্টে বের করছি। আর যদি ইউনিটে বের করতে বলে, ইউনিটে বের করা তো সহজ। আমি 31,200কে যখন আমি কি করব, আমি 40 টাকা দিয়ে ভাগ করব, তখন আমি ইন ইউনিটে ব্রেক ইভেন পয়েন্ট পাবো। ইন ইউনিটে ব্রেক ইভেন পয়েন্ট পাবো। এবার আসি মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি বলতেছে আমি আমি মার্জিন অফ সেফটি হলো আমি কতটুকু লাভে আসছি, সহজ কথায় আমি ব্রেক ইভেনের পয়েন্টের উপরে কতটুকু আসছি ওইটাকে বলা হচ্ছে মার্জিন অফ সেফটি। এটা ফর্মুলা কি, নেট সেলস ইউনিট ব্রেক ইভেন ইউনিট। সেলস ইউনিট ব্রেক ইভেন ইউনিট। আমার অঙ্কে কিন্তু শুরুতে বলা ছিল আমার সেলস ইউনিট কিন্তু আমার 24 ইউনিট ছিল, তাই না। আমার ম্যাথের একবার শুরুতে দেওয়া ছিল সেলস ইউনিট 24 ইউনিট। আর ব্রেক ইভেন ইউনিট পাই না, আমি অ্যামাউন্টে কিন্তু পাইছি 31,200 টাকা। তো আমি অলরেডি বলছি না 40 দিয়ে ভাগ করলে আমি কত পাবো, আমি কিন্তু এটা 780 পাবো, 780 পাবো। ঠিক আছে, 780 পাবো। ইউনিটের ব্রেক ইভেন হলো 780। 780 ইউনিট সেল করলে আমার লাভ হয় না লস হয় না, ঠিক আছে। তো 780 আমি সেল করলে লাভ হয় না লস হয় না, আমি সেল করতেছি 2400 ইউনিট। তো এই যে বাকি 1600 ইউনিট বেশি সেল করতেছি, এটা হলো মার্জিন অফ সেফটি। এটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। এটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। তো এটা হলো ইউনিটে, সেলসে অ্যামাউন্টে কত হবে, আমার টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। সো আমি অ্যামাউন্টেও বের করতে পারি, যে সেলস ইউনিট এবং সেল প্রাইস দিয়ে যখন গুণ করব, সো গুণ করে আমি কিন্তু এটা অ্যামাউন্টে বের করতে পারি, এটা অ্যামাউন্টে বের করতে পারি। সো ইউনিটে বের করা, অ্যামাউন্টে বের করা, এগুলো খুব প্যাসপোস মনে হয়েছিল আপনাদের কাছে, কিন্তু এখন কিন্তু এটা না। আপনি ধরেন অ্যামাউন্টে যখন বের করবেন, আমি তখন কি করবেন, প্রাইস দিয়ে গুণ দিবেন, তাইলেই হবে।
অ্যামাউন্টে যখন বের করবেন প্রাইস দিয়ে গুণ করবেন। এখানে যদি ইউনিট ছিল 1600 ইউনিট, আমি যখন অ্যামাউন্টে বের করছি কি করছি, টোটাল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। তো টোটাল সেলস কত, আমি 24 ইউনিট সেল করছি না, আমি একটু যদি আবার আঁকাও কি করি, আমি সেল তো করছি 24 ইউনিট, তো 24 ইউনিট মানে কি, 24 ইউনিট ইউনিট ইন্টু 40 টাকা করে সেল করছি, তাই না? সো আমি কিন্তু টোটাল সেল পেয়ে যাচ্ছি এখানে 96,000 টাকা। তো 96,000 টাকা হলো আমার টোটাল সেলস, তার থেকে আমি ব্রেক ইভেন সেলস হলো 31,200 টাকা। এটা তো আমরা একটু আগে বের করছি, তাই না? যে 31,200 টাকা, এই যে 31,200 টাকা আমার ব্রেক ইভেন সেলস। তো টোটাল সেল করতেছি 96,000 টাকা, আমার ব্রেক ইভেন সেলস হলো 31,000 টাকা। সো আমি 96 থেকে যখন 31,000 বাদ দিব, তখন কিন্তু আমি মার্জিন অফ সেফটি ইন অ্যামাউন্টে পাবো, ইন অ্যামাউন্টে পাবো। আমি এখানে ইন ইউনিটে পাইছিলাম যে আমার সেল করতেছি 24 ইউনিট, আমার ব্রেক ইভেন সেলস হলো 780 ইউনিট, আর এটা অ্যামাউন্টে নিচ্ছি। সো প্যাস ম্যাথ গুলো আপনি অনেকদিন পরে করতেছেন বলে আপনার কাছে প্যাস পোস্ট মনে হচ্ছে, বাট আসলে প্যাসের কিচ্ছু নাই, খুব সিম্পল ম্যাথ, খুব সিম্পল ম্যাথ, ঠিক আছে, খুব সিম্পল ম্যাথ। এটা আর কেমন ইন্টারেস্টিং জিনিস, আমাকে বলতেছে 25 টাকা যদি আমার কন্ট্রিবিউশন মার্জিন বেড়ে যায় 10%, 40%, তো 40%, আমার আগে কন্ট্রিবিউশন মার্জিন ছিল 40 টাকা, 25 টাকা, এখন যদি 40% বাড়ে তার মানে 10 টাকা বাড়বে, তার মানে এখন 35 টাকা হয়ে যাবে। তো 35 মানে কি, আমি তো আমার তো ব্রেক ইভেন তো 15 টাকায় থাকবে, তাই না? সরি, আমার ভেরিয়েবল কস্ট তো 15 টাকা। তো আমি 35 টাকা যদি কন্ট্রিবিউশন মার্জিন হয়, তার মানে আমার এখন 50 টাকা করে সেল করা লাগবে, তাই না? আগে আমি 40 টাকা সেল করতাম, এখন 50 টাকা সেল করা লাগবে। ঠিক আছে, তো এই কথাটাই বলছে, যখন আমার 50 টাকা সেল করা লাগবে। তো এই নিউ সেলস অ্যামাউন্টে কত, আমি তো আগে সেল করতাম 24 ইউনিট 40 টাকা করে, 96,000। তো এখন আমি সেল করবো 1,20,000 টাকা, সহজ। সো আমার এডিশনাল অ্যাচিভমেন্ট, আমার এডিশনাল সেল করা লাগবে কত, আমার 24,000 ইউনিট টাকা বেশি সেল হবে আর কি। নিউ কন্ট্রিবিউশন মার্জিনে আমার এডিশনাল 24,000 বেশি সেল করা লাগবে। তো আমরা আরেকটা ম্যাথে চলে যাচ্ছি। আমার এখানে আমাকে এই যে আমরা বেস ফোর প্রভিশন বের করবো, এখানে বেস ফোর প্রভিশন বের করবো। এখানে কি কি দেওয়া আছে একটু দেখি তো। আজকে যদি আমি ফরেন এক্সচেঞ্জের ক্লাস নিতাম আপনারা আসলে থাকতেই পারতেন না, এত লম্বা ক্লাস করতেই পারতেন না। সো একটা বেটার হয়েছে, ভালো হয়েছে, এটা আমি পরের সাথে নিয়ে গেছি। সো এখানে দেখেন আউটস্ট্যান্ডিং সেলস হলো আমার 50 লক্ষ টাকা। আমার 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 প্রেজেন্ট প্রেজেন্ট লোন আউটস্ট্যান্ডিং হলো, আমি আবারও বলতেছি, আমার এই ম্যাথে কি দেওয়া আছে, প্রেজেন্ট লোন আউটস্ট্যান্ডিং দেওয়া আছে 50 লক্ষ টাকা। আমি কাউকে লোন দিছি, ধরেন 1 কোটি দিছি, 5 কোটি দিছি, বর্তমানে আপনি মনে রাখেন যে 50 লক্ষ টাকা আমার লোনে আউটস্ট্যান্ডিং আছে, সে এখন এটা দিবে। 10 লক্ষ টাকা হলো আনরিয়েলাইজ ইন্টারেস্ট, যেটা আমি আমি রিয়েলাইজেশন নেই নাই, আমি আনরিয়েলাইজ হিসেবে রাখছি। আমার মর্টগেজের ভ্যালু হলো আমার 30 লক্ষ টাকা। আমার টিন শেড একটা বিল্ডিং আছে, এটা হলো ভ্যালু হলো 10 লক্ষ টাকা। গুডস প্লেস করা আছে, এটা হলো 10 লক্ষ টাকা। আমার আমার 10 লক্ষ টাকা ডিপোজিট লিয়েন করা আছে। সো হ্যাঁ, সো এগুলা দেওয়া আছে। হোয়াট ইজ দ্য ইলিজিবল কোলাটারাল এন্ড বেস ফর প্রভিশন বের করতে বলছে। সো আমরা সবাই জানি কি, আমি ইলিজিবল কোলাটারাল, আমার কোলাটারাল, আমার যে কাস্টমার, আমার কাস্টমার যে কোনো কিছু রাখলে কি আমার কোলাটারাল হিসেবে কাউন্ট হবে? হবে না। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার আছে যে মানে কোনো কাস্টমার যা রাখবে তাই কোলাটারাল হিসেবে, ভ্যালু হিসেবে কাউন্ট হবে না। আমার মর্টগেজ ল্যান্ড আছে 30 লক্ষ টাকার, সো এটা 50% কাউন্ট হবে, ল্যান্ডের 50% আমার ইলিজিবল কোলাটারাল হিসেবে কাউন্ট হবে, তার মানে 15 লক্ষ টাকা। আমার টিন শেড বিল্ডিং কোনো জিরো, এটা এলিজিবল ইনভেস্টর হিসেবে কাউন্ট হয় না, এলিজিবল কোলাটেরাল হিসেবে কাউন্ট হয় না। প্লেস গুডের ক্ষেত্রে এটা 50% কাউন্ট হয়। আর আমার ডিপোজিট যেটা দেওয়া আছে আমার কাছে, এই টাকাটা তো পুরো ক্যাশ ফর্মে দেওয়া আছে, এটা 100% কাউন্ট হয়। তো সব মিলে আমি কিন্তু ইলিজিবল কোলাটেরাল পাইছি 30 লক্ষ টাকা। আমার কিন্তু লোন আছে 50 লক্ষ টাকা আউটস্ট্যান্ডিং, আমি ইলিজিবল কোলাটেরাল হলো 30 লক্ষ টাকা। ঠিক আছে, ইন্টারেস্টিং না জিনিসটা? তাহলে আমার বেস ফর, সো দ্য ভ্যালু অফ দ্য ইলিজিবল কোলাটেরাল হলো 30 লক্ষ টাকা। সো বেস ফর প্রভিশন কি, বেস ফর প্রভিশনের ফর্মুলা হইলো আমার হলো লোন আউটস্ট্যান্ডিং আর ইন্টারেস্ট সাসপেন্ড অ্যাকাউন্ট বাদ দিব, আর তার মাইনাস করবো এলিজিবল কোলাটেরাল অ্যামাউন্ট মাইনাস করবো। সো আমার লোন আউটস্ট্যান্ডিং আমরা জানি সবাই 50 লক্ষ টাকা। আমার ইন্টারেস্ট সাসপেন্সে আমি দেখছি না শুরুতে 10 লক্ষ টাকা দেওয়া আছে, হ্যাঁ, আর এলিজিবল কোলাটেরাল হলো 30 লক্ষ টাকা। সো আমার বেস ফর প্রভিশন কিন্তু 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকার উপরে আমার কি করা লাগবে, প্রভিশন রাখা লাগবে। এই 10 লক্ষ টাকার উপর আমার প্রভিশন রাখা লাগবে। প্রভিশন রাখার ক্রাইটেরিয়া গুলো কি কি, যে 50% আউটস্ট্যান্ডিং ভ্যালু, অথবা আমার 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 10 লক্ষ টাকা যেটা গেটার হবে, যেটা বড় হবে, ঠিক আছে। সো আমার আমার বড় হচ্ছিল 10 লক্ষ টাকা। সো আমার আমার বেস ফর প্রভিশন হলো 10 লক্ষ টাকা, ঠিক আছে। সো এই ছিল আমার আরেকটা ম্যাথ। সো এই ম্যাথটাও খুব সহজ।
সো আমাদের ম্যাথের ক্লাস শেষ। সো আমরা এখন ট্রিক্স এন্ড ট্রিক্স শিখবো, তারপর আপনাদের কোশ্চেন অ্যান্সার সেশনে যাবো। ক্লাস শেষ করে দিই একবারে, যেহেতু রাত্র হয়ে গেছে। তারপর আমরা আপনাদের কোশ্চেন অ্যান্সার সেশনে যাবো, আপনাদের সবগুলো কোশ্চেন অ্যান্সার দিব। অনেকের কোশ্চেন ছিল হোয়াটসঅ্যাপে, অনেকের কোশ্চেন করছেন, আমার কাছে অনেক ভালো লাগছে। ক্লাসটা শুরু করার আগে আপনি কোশ্চেন করছেন যে জিরো কমন বন্ড কাকে বলা হয়, কতগুলো কোশ্চেন করছেন, আমি এগুলো অ্যান্সার দিব, একে একে সবগুলো অ্যান্সার দিব। অ্যান্সার না দিলে হবে না, সত্যি কথা। তো ট্রিক্স টু অ্যান্সার কোশ্চেন, এটা আমি অলরেডি আমার ইন্ট্রোডাক্টরি ক্লাসে আছে, আমি আবারও রিপিট করতেছি। আপনি আপনি ডেফিনিশন যখন লিখতে যাবেন, আপনি কিন্তু অনেক অনেক কিছু পড়ে কিন্তু যাওয়া সম্ভব না। আপনি ব্যাংকার, আপনার হাতে অনেক টাইম নাই, আপনি অনেক কিছু পড়ে যেতে পারবেন না, ওইটাই স্বাভাবিক। আপনারা দেখেন, আপনি মনে হয়েছে অনেক কিছু পড়বেন, আপনি যখন টেবিলে বসেন, কোর্সটা যখন শুরু করছেন, আপনি মনে করছেন আপনি নোট করে করে পড়বেন। আমি অনেকে দেখছি, বুঝছেন, আমাকে অনেকে ফোন দিচ্ছে যে আমি নোট করে শুরু করছি, হ্যাঁ। সো আপনি মনে হয়েছে অনেক ভালোভাবে পড়বেন, আসলে বাস্তবে সম্ভব না। আপনার পরীক্ষা চলে আসছে, সো আপনি কি করবেন, শর্টকাটই পড়বেন, আপনি আইডিয়া থেকে লেখা লাগবে। সো আপনি যখন ডেফিনেশন অ্যান্সার করবেন, আপনি কি করবেন, কি টেকনিক অ্যাপ্লাই করবেন, আপনি শুরুতে ডেফিনেশনটা লেখলেন, তারপর আপনি ডেফিনেশনের ভিতরে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো এগুলো ডিফাইন করবেন পরবর্তী প্যারাতে, তারপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ডিফাইন করবেন, পরে একটা এক্সাম্পল দিবেন। এক্সাম্পল মাস্ট, আমার নোটে এবং ক্লাসে কিন্তু প্রচুর এক্সাম্পল ছিল, আপনি প্রচুর এক্সাম্পল ইউজ করবেন। এক্সাম্পল ইউজ না করলে খাতা ভরবে না, পিসটা না বললে কিন্তু নাম্বার দিবে না। পিসটা বড় মানে এই না যে আপনার 5-10 পিস লেখা লাগবে প্রতি কোশ্চেনে, আপনার 1 থেকে 1.5 পেজ অবশ্যই লেখা লাগবে 5 নাম্বারের কোশ্চেনে। সো পিসটা কিন্তু বড়তে হবে, একবারে কম লেখলেও কিন্তু নাম্বার দিবে না। সো আপনি রিলিভেন্ট লিখবেন, পিসটা বড়াবেন, নাম্বার চলে আসবে। সো ঠিক আছে। সো এখানে আমি একটা ডেফিনেশন দিয়ে, ট্রেজারি ম্যানেজমেন্টের ডেফিনেশন দিয়ে আপনাদেরকে শিখাচ্ছি। আমি শুরুতে ডেফিনেশনে কি লিখতেছি, যে স্পেশালাইজেশন, ট্রেজারি ম্যানেজমেন্ট কি একটা স্পেশালাইজড ফাংশন হ্যান্ডলিং এন্ড অর্গানাইজেশনাল। কি কি ফাংশন, এটা কি কি ম্যানেজ করে, লিকুইডিটি ম্যানেজ করে, ফান্ডিং ম্যানেজ করে, রিস্ক ম্যানেজ করে থাকে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট ম্যানেজ করে থাকে। তাহলে আমি অলরেডি কিন্তু ট্রেজারি ডেফিনেশন থেকে আমি অনেকগুলো পয়েন্ট পেয়ে গেছি, যে এটা একটা স্পেশালাইজ ফাংশন, যে ফাংশনের ভিতরে লিকুইডিটি আছে, ফান্ডিং আছে, রিস্ক আছে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে। আপনি এই প্রত্যেকটা জিনিস আবার আপনি একটু ডিটেল বলেন, যে আমি কি, যে একটা যে অর্গানাইজেশন ফাইন্যান্সিয়াল হেল্প, অপটিমাইজিং রিসোর্স এন্ড স্ট্র্যাটেজি ফর গ্রোথ। সো এডিশনাল ইনফরমেশন আপনি অ্যাডভান্টেজ দিতে পারেন, যে আমার কি এনশিওর করে, আমার লিকুইডিটি এনশিওর করে, হ্যাঁ, ফান্ড শর্ট ক্রাইসিস মিট আপ করতে হেল্প করে, রিস্ক ম্যানেজমেন্ট করতে হেল্প করে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অ্যাসেট ম্যানেজমেন্ট করতে হেল্প করে। সো এগুলো আপনি পরের প্যারাতে নিয়ে আসেন, হ্যাঁ। ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আসেন, যেখানে আমার প্রচুর লোকবল দরকার হয়। একটা এক্সাম্পল দেন, যে কোম্পানি উইথ গ্লোবাল অপারেশন ইউজ ট্রেজারি ম্যানেজমেন্ট টু হ্যাজ এগেইনস্ট ফরেন এক্সচেঞ্জ ফ্লাকচুয়েশন। ঠিক আছে, এরকম একটা এক্সাম্পল দেন। আপনি ব্যাংকের ক্ষেত্রে এক্সাম্পল দিতে পারেন, আমার ট্রেজারি ম্যানেজমেন্ট, আমার কাস্টমারের যে ডিপোজিট আছে, ডিপোজিটরা যে কোনো সময় টাকা যেতে পারে, তো ট্রেজারি ম্যানেজমেন্ট যদি না থাকে, তখন কিন্তু আমি টাকা দিতে পারবো না। তো আপনি এরকম একটা এক্সাম্পল দাঁড়া করাবেন, দাঁড়া করে আপনি কিন্তু দিবেন। তো আমি যদি এক কথায় বলি, আমরা কিন্তু টেনে লম্বা করতেছি, কোশ্চেন শিখবেন, টেনে লম্বা করা শিখবেন, ঠিক আছে। আপনি যদি না লেখেন, পরীক্ষা খাতা যদি না লেখেন, আপনি কিন্তু নাম্বার আসবে না, কখনোই ভালো নাম্বার আসবে না। আমরা ডিফারেন্স শিখছি, আপনি অবাক হবেন, এরকম নোট হয়তো আপনি বাংলাদেশে কোথাও নাই। আমি প্রত্যেকটা ডিফারেন্সের 5টা পয়েন্ট লিখছি। প্রথমটা এক্সাম, আমি ডেফিনেশন দিছি, লাস্টেরটা আমার এক্সাম্পল ছিল, মাঝখানে 3টা পয়েন্ট ছিল, ঠিক আছে, 5টা হয়ে গেল কিন্তু। সো আপনি, অনেকে আমাকে বলে, সত্যি কথা, আমার যে শুধু, আপনারা তো আমাকে অনেক ভালোবাসেন, সো আপনারা তো অবশ্যই আমাকে সাপোর্ট করতেছেন, বাট আমার এগেনস্টও কিন্তু কিছু লোক আছে। আমি ফেসবুকে যে পেইড এড দিই, অনেকের কাছে যায়, অনেকে কিন্তু নেগেটিভ কমেন্টস করে। কেন করে আমি জানি না, এজ এ ব্যাংকার হিসেবে করার কথা না, তারপর করে, কারণ আসলে লাখ লাখ মানুষের কাছে যায়, তো সো দুই একজনের কাছে একটু জেলাসি হইতেই পারে। সো আমাকে একজনে বলতেছে, আপনি এত কম করে লেখছেন, এত শর্ট লেখছেন, আমরা তো যা পড়ি তার 30% পরীক্ষা লিখতে পারি। আপনি আমাকে বলেন তো, আপনি যদি যা পড়েন 30% যদি লেখেন, এটা তো স্টুডেন্ট লাইফের কথাবার্তা, তাই না? তো আমি যদি 30% লিখতে পারেন, আপনি 30% লেখার জন্য আমি 100% যদি আমি অ্যান্সার কোশ্চেনে ঢুকাই, বইয়ের ভিতরে যদি ঢুকাই, আমার বইগুলো 100 পেজের, এগুলো তো 300 পেজের বই হয়ে যাবে, 400 পেজের বই হয়ে যাবে। তাহলে বাজারে আর 2টা বইয়ের সাথে আমার ডিফারেন্স কি থাকবে, তাই না? এই কারণে আমি শর্ট শর্ট লিখছি, কারণ আমি জানি আপনি ব্যাংকার, আপনার অত সময় নাই। আপনি যদি মানে 300 পেজের বই দেখেন, আপনি খুলেও দেখবেন না। সো আসলে অনেকে আর্গু করে যে আমি বেশি শর্ট লিখে ফেলছি। ঠিক আছে, আমি একটা জিনিস আমি মানি, যে আমি টিকাগুলো বেশি শর্ট লিখে ফেলছি। এটার একটা লজিক ছিল, আমি যেহেতু 50-60টা টিকা দিছি, আপনি এত টিকা এত বেশি পড়ে গিয়ে আপনি লেখা সম্ভব না, এই কারণে আমি শর্ট লিখছি। বাট আমি কথা দিচ্ছি, আমি নেক্সট সেশনে টিকাগুলো একটু বড় করব, টিকাগুলো বড় করব। বাট ডিফারেন্সে ভাই 5টা ডিফারেন্সের আর কি শর্ট করব আমি, বড় করবো। আমি যদি 10টা ডিফারেন্স লিখতাম, আপনার পড়তে ইচ্ছুই তো হইতো না। আপনি 5টা ডিফারেন্স পড়েন, একটা ভুলে গেলেন, 4টা লেখলেন, সমস্যা নেই তো, 4টা লেখলে তো 5 নাম্বার চলে আসবে। আর ডিফারেন্স কিন্তু কখনোই 5 নাম্বারের বেশি আসবে না, 10 নাম্বারের কোশ্চেনে কখনোই আসবে না, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। আমরা ফিউচার কন্ট্রাক্ট, ফরওয়ার্ড কন্ট্রাক্ট এক্সাম্পল, আমি শুরুতে ডেফিনেশন লিখছি, তারপর 2টা পয়েন্ট লিখছি, আমি পয়েন্টগুলো সবাই জানেন। তারপর আমি কি লিখছি, একটা এক্সাম্পল দিয়ে আমি এটা শেষ করছি। সো আপনি এইভাবে শেষ করুন প্রত্যেকটা ডিফারেন্স।
যে কোনো অ্যান্সার কোশ্চেন, আমি তো ডেফিনেশনের কথা বলছি, ডিফারেন্সের কথা বলছি, যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে চান না কেন আপনি শুরুতে বলবেন যে আমি এটা আলোচনা করতে চাচ্ছি, তাহলে কিন্তু দুইটা লাইন হয়ে গেল, আপনার লেখাটা কিন্তু একটু বেশি হইলো। তারপর কিন্তু শুরুতে আপনি অ্যান্সারটা দিয়ে দিবেন, যা কোশ্চেন চাইছে শুরুতে অ্যান্সার দিয়ে দিবেন, তারপরে একটু ইলাবোরেট করবেন, আপনি হাইলাইটার ইউজ করবেন, মার্কার ইউজ করবেন, আপনি আন্ডারলাইন করবেন, আপনি বুলেট পয়েন্টের নিচে দাগ দিবেন, পয়েন্টের নিচে দাগ দিবেন, প্রচুর লেখার চেষ্টা করবেন, প্রচুর লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? এবার সেই সাজেশনের কথা, আমি ক্লাসটা একবারে শেষ পর্যায়ে চলে আসছি, আমি খুব বেশি লেন্দি করবো না, ঠিক আছে? সো আমি অনেকগুলো ম্যাথ পড়াইছি, এমনি আপনাদের অনেক মাথা ভারী করে ফেলছি, আমি কিন্তু সবসময় ফিল করি আসলে আপনাদের পড়াই এবং ফিল করি যে আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের কষ্টটা আমি ফিল করি, কেন জানি যায় না। আপনাদের যখন বেশি পড়ায় ফেলি, আমি প্রত্যেকটা ক্লাসের লেন্থ অনেক বেশি ছিল, আমি একটু স্পিডেই পড়াইছি, আমি কথা দিচ্ছি নেক্সট টাইম আমি এই কারেকশন গুলো আনবো। আমার যে কথা স্পিড বেশি ছিল আজকের ক্লাসে, কিন্তু আমি অত স্পিডে কথা বলতেছি না, সত্যি কথা দেখেন। তো আমার এটা একটা বদ অভ্যাস যে আমি খুব দ্রুত কথা বলি, দ্রুত ক্লাস নেই। সো এটা আমি কারেকশন করার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ নেক্সট সেশনে আমি আস্তে আস্তে কথা বলবো, আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব। এটা হয়তো 2 ঘন্টার জায়গায় 2.5 ঘন্টা ক্লাস হবে, হ্যাঁ। সো তারপরে আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব। তো যে কথাটা বলতেছিলাম যে শর্ট সাজেশন, এটা আমি অলরেডি আলোচনা করছি, সো এটা আমি আবারও আলোচনা করতেছি। শর্ট সাজেশনে আমি সাজেশন গুলো অলরেডি আপনার হাতে তুলে দিছি। আমি আমি একটা জিনিস আপনাদের শেয়ার করি, আমি আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সাজেশনে যাচ্ছি না, মেইন সাজেশনে যাচ্ছি, বড় সাজেশনে যাচ্ছি, কোশ্চেন ওয়াইজ স্টার চিহ্নতে যাচ্ছি। আমি আমি আপনাদেরকে ট্রিক্সটা বলে দিচ্ছি, ভিতরকার ইস্যুটা বলে দিচ্ছি, কারণ এগুলো তো ওপেন থাকা দরকার আছে, আপনারা জানা দরকার আছে। আমরা 5 স্টার দিছি প্রিভিয়াস এর কোশ্চেন, কারণ প্রিভিয়াস এর কোশ্চেন আপনারা সবাই জানেন এখান থেকে রিপিটেশন হয়, ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি হয়, ওই টপিক থেকে হয়। সো প্রিভিয়াস এর কোশ্চেন গুলো 5 স্টার ছিল। আমার আইবিবির যে আইবিবির টেক্সট বইটা একটা স্ট্যান্ডার্ড, যদিও ওরা হয়তো ওই লেভেলে লেখে নাই, অত ভালো লেখে নাই, বাট আইবিবির টেক্সট বইটা একটা স্ট্যান্ডার্ড, ওদের বইটাকে আমরা ফলো করছি, হয়তো আমাদের মতো করে লেখছি। বইয়ের চ্যাপ্টার ইন্ডের কোশ্চেন গুলো আমরা 4 স্টার দিছি, কারণ ভাই তুমি বই লেখছো, তুমি কোশ্চেন করতেছো, তুমি তো তোমার চ্যাপ্টার ইন্ডের কোশ্চেন থেকে তুমি কোশ্চেন দিতে পারো, তাই না? কেন দিবা না? ওগুলো 4 স্টার দিছি। সিলেবাসের যে মেইন পয়েন্ট গুলো, ধরেন বেসেল, সো বেসেলের ডেফিনেশন আমরা 5 স্টার দিছি, 4 স্টার দিছি, কারণ সিলেবাসের যে মেইন পয়েন্ট গুলো ছিল, কি পয়েন্ট গুলো ছিল, ওইখান থেকে কোশ্চেন আসে, ওইখান থেকে কোশ্চেন আসে মাস্ট, ঠিক আছে? তার বাইরে আমরা ভিতরে যে কোশ্চেন গুলো বানাইছিলাম, ধরেন অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ বা ঘুরে পেঁচায় অনেক ভিতরে ডিপের কোশ্চেন গুলো আমরা এগুলো 3 স্টার বা 2 স্টার দিছি। সো আমরা সাজেশনটা এভাবে বানাইছি, আপনি সাজেশন ফলো করতে পারেন। আর আরেকটা আমি যেটা ক্লাসে শুরুতে বলছিলাম, আপনি একটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস ফলো করতে পারেন। আপনি ধরেন প্রত্যেকটা সাবজেক্টে 6 থেকে 7টা চ্যাপ্টার থাকে, 2টা চ্যাপ্টার বাদ দিয়ে দেন, 2টা অথবা 3টা চ্যাপ্টার বাদ দিয়ে দেন, বাকি 4টা এবং 5টা চ্যাপ্টার ভালো করে পড়েন। যে চ্যাপ্টার পড়বেন খুব ভালোভাবে পড়বেন, একবারে বাজা বাজা করে ফেলবেন। একটা জিনিস দেখেন, আসলে এই যে আপনি ক্লাস করতেছেন, আপনি কিন্তু অন্যদের চেয়ে একদম আগায় আছেন, আমি যেটা ফিল করি। এখানে 2টা গ্রুপ আছে, আমি বলি ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, অনেকগুলো বিতর্ক, আমি সবগুলো বিতর্কে যাব না, আমি 2-1টা পয়েন্ট নিয়ে আলোচনা করি, কারণ সারা বছর তো পড়াইছি, গল্প করি না, একটু গল্প করি, হ্যাঁ। আমার ফেসবুকে আমাকে আমাকে ভালোবাসে এরকম মানুষই বেশি, আমার বই পড়তেছে, আমার ক্লাস করতেছে, এই নাম্বারটা অনেক বেশি। আমি যদি আরেকটু স্পেসিফিক করে বলি, আমার ধরেন আমি ফাইন্যান্সে পড়ছি, আমার ফাইন্যান্সের অনেক বড় ভাই আমার ক্লাস নোট পড়তেছে, এবং ভালো ভালো জায়গা থেকে পড়াশোনা করেও আমার নোটগুলো পড়তেছে, আমার চেয়ে ভালো মেধাবী এবং ভালো ব্রেনি, তারাও আমার নোটগুলো পড়তেছে, কারণ কি রেডি ম্যাটেরিয়াল, এই কারণে পড়তেছে। হুম। সো এখানে কিছু একটা গ্রুপ আছে, 2-1 জন আছে যারা হয়তো নকল করে পাশ করছে, আমি বলবো না এক্স্যাক্টলি, হয়তো অনেক আগে পাশ করে গেছে, সহজে পাশ করে গেছে, বানায় লিখে পাশ করছে, ওদের কাছে না এটা একটু মানে চোখে লাগে যে আবার বেকিং ডিপ্লোমা এত সিরিয়াস হওয়ার কি আছে, হ্যাঁ। সো ওরা অনেক সময় নেগেটিভ কমেন্টস করে। সো এটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ আছে কিন্তু আপনাদের ভিতরে অনেকে অনেক ঝামেলা আছে, যে শুধু ডিপ্লোমার জন্য পাশ করতে পারতেছেন না, এটা করতে পারতেছেন না, আপনার আপনার হয়তো একটা বিপদে পড়ে আছেন। সো আমি সব কথা শেষ কথা হলো কি, সব কথা শেষ কথা হলো আমি অনেক চেষ্টা করতেছি, আমার দিন রাত, আমার অফিস টাইমের বাইরে আর কি, শুধু অফিসে আমি প্রফেশনালিজম মেনটেন করার জন্য অফিসটা আমি অফিসে প্রচুর সময় দিই, হ্যাঁ। আমার প্রচুর সময় দেওয়ার দরকার হয়, কারণ আমি যেহেতু অপারেশন দেখি, সবকিছু দেখি। তো যেটা বলতেছিলাম, আমার চেষ্টা কোনো ত্রুটি নেই আপনাদের হেল্প করার জন্য, আমি চেষ্টা করতেছি খুব ভালো কিছু করার জন্য, আমি কখনো খারাপ পরামর্শ দিব না, খারাপ বুদ্ধি দিব না, আমি যেটা জানি এবং খুব ভালোভাবে জানার চেষ্টা করি এবং ওইটা আপনাকে বলার চেষ্টা করি। তো যে কথা বলতেছিলাম যে আপনি 2 স্টার গুলো পড়েন, আর যেই চ্যাপ্টার গুলো পড়বেন পুরো বাজা বাজা করে ফেলবেন, তাহলে দেখবেন সব সব পাস চলে আসছে, আপনি পুরো গ্রুপ কমন পাবেন, পাস করে যাবেন। এখানে যেমন 2 স্টার আছে, আপনি দেখেন রিস্ক আইডেন্টিফিকেশন অ্যাসেসমেন্ট, এখানে আছে অপারেশন রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো আপনি বাদ দেন। আপনার ইন্ট্রোডাকশনে অনেক কোশ্চেন আসে, আপনার রিস্ক ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি থেকে, চেকলিস্ট থেকে অনেক কোশ্চেন আসে, হ্যাঁ। পলিসি ইনিশিয়েটিভ ফর ডেভেলপিং অফ রিস্ক ম্যানেজমেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন আসে, সো এগুলো ভালো করে পড়বে। সো আমরা আজকের ক্লাস একবারে শেষ পর্যায়ে চলে আসছি। সো আপনি এখানেও কিন্তু 2 স্টার, 2 স্টারে একটা আছে, 3 স্টার আছে, হ্যাঁ। সো ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট সাবজেক্টে অনেক ছোট, সো আপনি এখানে কম বাদ দিলেও হয়।
আপনি ট্রেড ফাইন্যান্সটা আপনি এখানে টু স্টারটা বাদ দিতে পারেন। হ্যাঁ, সো এখানে আপনি আইসিটিটা বলি, আইসিটি আমি একটু সরি বলতেছি, আইসিটি আমি ক্লাসে সব কভার করতে পারিনি, এটা একটা পয়েন্ট। আর আইসিটিতে প্রচুর বড় একটা বই, মোটা একটা বই, আমার কিন্তু খরচও বেশি মোটা বইয়ের কারণে। আমার তো প্রতিটা পেজের খরচ হয়, বুঝছেন? আপনারা অনেকে মনে করেন যে আমাদের অনেক হয়তো বই বিক্রি করে অনেক লাভ, আসলে অত লাভ না। হ্যাঁ, কারণ প্রিন্টিং কস্ট অনেক বেশি, তার সাথে স্টাফ খরচ আছে, অফিস খরচ আছে, অনেক খরচ আছে, কুরিয়ার খরচ আছে। যাই হোক, ওটা অন্য ইস্যু। তো যেটা বলতেছিলাম যে এখানে আইসিটি বইটা আমার দোষ নাই ভাই। আমি আইসিটি আইপিবির যে চ্যাপ্টার ইন্ডের কোশ্চেন, আইপিবি টেক্সট বইয়ের যে চ্যাপ্টার ইন্ডের কোশ্চেন, ওখানে 30-40টা কোশ্চেন দেওয়া আছে। তো আমি আমি পারি নাই ওখান থেকে কোশ্চেন বাদ দিতে পারি নাই ভাই। আইপিবি টেক্সট বই, ওরা আমার বই ছাপাইছে, ওরা পরীক্ষা নেবে, ওরা কোশ্চেন করবে, ওদের কোশ্চেন আমি বাদ দিই নাই, সবকিছু রাখছি। এই কারণে এই বইটা একটু মোটা, আমি এটা ক্লাসও কভার করতে পারি নাই। সো এটা এটা একটু টাফ আপনার জন্য পড়া। সো বাট পড়াগুলো সহজ, অত কঠিন যে তা না, আমি খুব সহজ করে লিখছি। সো এই বই আপনি কি করতে পারেন, আপনি বিটা বাদ দিতে পারেন। হুম, তারপর আপনি ইটা বাদ দিতে পারেন, আর বাকি চ্যাপ্টার গুলো পড়বেন, খুব বেশি ভালো করে পড়বেন। ট্রেজারি ম্যানেজমেন্ট ছোট একটা বই, আমি একবারই একবারে পুরো বইটাই সাজেশন, আমি খুব বেশি কিছু আনি নাই, এবং এটা থেকে কমন ছিল, লাস্ট এবার কমন ছিল। লাস্ট এবার শুধু আইসিটি থেকে একটু কম কমন পড়ছিল, যদিও আইসিটিতে আমি সবকিছু কভার করছি, আমার কষ্ট বুঝছেন। আমি আইসিটি অনেক ভালো লিখছি, এমএফএস অনেক ভালো লিখছি, এই দুইটা বই থেকে একটু কম কমন পড়ছিল, 80% কমন পড়ছিল। বাকি বাকি বইগুলো থেকে আমার 95% কমন পড়ছিল, সবই কমন পড়ছিল। তো এই দুটো বইয়ে আমি খুব ভালো লিখেও কম কমন পড়ছি, কারণ কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট ছিল, কোশ্চেন প্যাটার্নটা একটু ডিফারেন্ট ছিল। সো যেটা যে প্রসঙ্গে বলছিলাম এই কথাটা, ট্রেজারি ম্যানেজমেন্ট ছোট একটা বই, একবারে ছোট একটা বই, বাট এখান থেকে সবকিছু কমন পড়ছিল আমার। সো এবারও আশা করতে পারেন সব কমন আসবে। সো এই ছিল আমার আমার সাজেশন। সো আপনি সাজেশনের এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন, আপনি দুই একটা চ্যাপ্টার বাদ দিয়ে দিবেন, আর যে চ্যাপ্টার পড়বেন সব পড়বেন। আমরা আজকে অনেক পড়া পড়তেছি, প্রায় কয়টা বাজে, অনেক লম্বা একটা সময় পড়তেছি, আমি একবারে ক্লাসে শেষে চলে আসছি। জাস্ট কতগুলো টিপস দিয়ে আমি ক্লাসটা শেষ করে দিব। অবশ্য 1 ঘন্টা হয় নাই, 1.5 ঘন্টা হয়েছে, 2 ঘন্টা হয় নাই। হ্যাঁ, যেটা বলছিলাম কিছু ট্রিক্স শিখাবো আপনাদেরকে, এই ট্রিক্স গুলো আমি অবশ্য আগে ইন্ট্রোডাক্টরি ক্লাসেও বলছি, বাট পরীক্ষার আগে আপনাকে এনার্জেটিক করার জন্য, একটু মোটিভেট করার জন্য, ড্রাইভ দেওয়ার জন্য আমি এই ট্রিক্স গুলো অবশ্যই আপনাকে আবার রিপিট করবো। আপনি বি অ্যাওয়ার, এনশিওর গুড নাইট স্লিপ, আপনি রাতে অবশ্যই ভালো ঘুমাবেন। প্রচুর গরম পড়ছে, এই গরমে ঘুম হবে কিনা আমি জানি না, অবশ্য ওই পরীক্ষার আগের দিন গরম নাও থাকতে পারে, কিন্তু মিনটা হয়তো বৃষ্টি চলে আসতে পারে, ওয়েদারে একটু চেঞ্জ আসতে পারে। তো আপনি রাতে প্রচুর ঘুমাবেন, হেলদি ফুড খাবেন, আপনি পরীক্ষা হলে আর্লি পৌঁছাবেন। 4 নাম্বার হলো রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি, আপনি ইনস্ট্রাকশন ভালো করে পড়বেন। 5 নাম্বার হলো ম্যানেজ ইউর টাইম, আপনি টাইম ম্যানেজ করবেন, আপনি যা পারেন তাই লিখবেন, আপনি নকল করার চেষ্টা করবেন না, অন্য কাছে দেখা দেখি করার চেষ্টা করবেন না। স্টে ফোকাস এন্ড কাম, আপনি ফোকাস থাকবেন। বুঝছেন, একটা জিনিস কি, আমরা 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 যখন চাকরি করি, তাই না? চাকরি করে পরীক্ষায় বসা, 6 ঘন্টা পরীক্ষা দেওয়া, ইটস ভেরি টাফ, সবার জন্য ওটা। বাট আমাকে ফোকাস থাকতে হবে যে আমাকে লিখতে হবে, আমাকে পাশ করা লাগবে, আমি প্রত্যেকটা কোশ্চেন আপনাকে লিখতে হবে, ঠিক আছে? আপনি অবশ্যই ফোকাস থাকবেন, পরীক্ষায় মনোযোগী থাকবেন। ব্রিং রাইটিং ম্যাটেরিয়াল, আইডি কার্ড, আপনি আইডি কার্ড নিবেন, প্রবেশপত্র নিবেন, আপনি কলম নিবেন, একাধিক কলম নিবেন, এগুলো নিয়ে যাবেন পরীক্ষায়। পানি নিয়ে যাবেন, আমি আরেকটা জিনিস রিকোয়েস্ট করি, আপনি প্রচুর পানি নিয়ে যাবেন, ঠিক আছে? পানি অ্যালাউ না করলে রাস্তা, মানে আপনি রুমের সামনে রাখবেন, অবশ্যই পানি খাবেন, রাস্তায় বেরিয়ে পানি খাবেন। এবার সে একবার লাস্টের টিপস, এক্সাম হলেও কিন্তু 3 ঘন্টা আপনি প্রপার ইউটিলাইজ করে পরীক্ষাটা অনেক ভালো করতে পারেন। যে এখানে একটা জিনিস বলি, এখানে ইট হেলদি ফুড, হেলদি ফুডের ক্ষেত্রে একটা জিনিস আমি একটু শর্টকাটে বলি। আমার ওয়েট, আপনাদের মোটিভেশনের জন্য বলতেছি, আমার ওয়েট, আমি যখন এক্সিম ব্যাংকে ঢুকি 2012 সালে, তখন ওয়েট ছিল 67 কেজি। এই 23 সালে, এই 12 বছর পরে এসে আমার 67 কেজি, আলহামদুলিল্লাহ। যদিও ওয়েট একমাত্র মেজারমেন্ট না সুস্থ থাকার, বাট আলহামদুলিল্লাহ আমার ওয়েট বাড়ে নাই, এটা আমি সম্ভব হয়েছে যে আমার এই ফুড হ্যাবিটের কারণে হোক বা একটু এক্সারসাইজ করার কারণে হোক। তো আশা করবো আপনাদের ওয়েট বাড়াবেন না, সুস্থ থাকার জন্য। আপনি চাকরি করেন, আপনার ফ্যামিলি আছে, আপনি ভালো চাকরি করেন, আপনার রিটায়ারমেন্ট অনেক অনেক ভালো কাটবে, তাই না? আপনার অনেক ফিউচার পড়ে আছে। সো আপনি যদি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান, আপনার আপনার ফ্যামিলির রেসপন্সিবিলিটির সাথে সাথে আপনার যে জীবনটাকে উপভোগ করা, ওইটা কিন্তু হবে না, ঠিক আছে? সো আমরা অনেক কথা বলছি, আমি আর আর বেশি কথা সত্যি বলতে চাই না, কারণ আমার সত্যি আমি কথা বলছি, আপনারা বলেন নাই পুরো করছে, এটা আমার মনের ভিতরে একটা কষ্টও আছে। আমি আমি আপনাদের অনেক খোঁচাইছি যে ভাই কোশ্চেন করেন, কথা বলেন, নাম ধরে ধরে জানার চেষ্টা করছি। সো আপনারা একটু কম কথাই বলছেন, এটা আমি জানি না কেন। সো আমি আমি চাচ্ছি না যে এই কোর্সের শেষের দিকে এসে আপনাদেরকে খুব বেশি বোর করি, বেশি কথা বলে। সো আপনি এক্সাম হলে কি অ্যাপ্লাই করবেন? একটা প্ল্যান ইউর অ্যান্সার বিফোর রাইটিং, 1 নাম্বার হলো কি, প্ল্যান ইউর অ্যান্সার বিফোর রাইটিং। আপনি শুরুতে প্ল্যান করতে হবে যে আপনি 10টা কোশ্চেনের ভিতরে কোন কোন কোশ্চেন গুলো আপনি ভালো পারেন, আপনি শুরুতে একটু মার্ক করে রাখেন, ঠিক আছে? শুরুতে একটু মার্ক করে রাখেন। 2 নম্বরে ইউজ বুলেট পয়েন্ট, আপনি প্রচুর বুলেট পয়েন্ট ইউজ করবেন, প্রচুর পয়েন্ট ইউজ করেন, প্রচুর আন্ডারলাইন বুলেট পয়েন্টের নিচে মার্কিং করবেন, কালার পেন ইউজ করবেন।
3 নাম্বার হলো ফার্স্ট সিম্পল সেন্টেন্স দেন কমপ্লেক্স সেন্টেন্স। শুরুতে আপনি কমপ্লেক্স সেন্টেন্সে যাবেন না, বড় সেন্টেন্সে যাবেন না, শুরু করবেন সিম্পল সেন্টেন্স দিয়ে, সিম্পল ওয়ার্ড দিয়ে, তারপর আস্তে আস্তে কমপ্লেক্সের দিকে যাবেন। 4 নাম্বার হলো ইউজ ট্রানজিশনাল ওয়ার্ড এন্ড ফ্রেজ টু কানেক্ট আইডিয়া। আপনি একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া কানেক্ট করার জন্য ট্রানজিশনাল ফ্রেজ ইউজ করবেন, যেমন হাউএভার, হোয়াট এভার, হ্যাঁ, ফর দোজ রিজন, এরকম ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করবেন। 5 নাম্বার হলো রিড ইউর অ্যান্সার বিফোর সাবমিটিং। আপনি অবশ্যই 15 মিনিট সময় রাখবেন খাতা রিভিশন দেওয়ার জন্য, এতে কিন্তু আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনও হয়, আপনি কি লেখছেন এটা বুঝতে পারেন। ফাইনালি বিলিভ ইন ইউর সেলফ, স্টে কনফিডেন্ট। আপনি এটা বিশ্বাস রাখেন, আপনি ভালো জানেন। আরো বিশ্বাস রাখেন কেন? আপনি ব্যাংকার, আপনি ভালো জানেন আপনার কাজগুলো, আপনার ডেস্কের কাজগুলো, আপনার ব্রাঞ্চের কাজগুলো, আপনি ওই ডেস্ক অন্য ডেস্কে কাজ না করলেও আপনি ফিল করতে পারতেছেন যে কেমনে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করা হয়, কিভাবে লোন দেওয়া হয়, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো আপনি কনফিডেন্ট রাখেন যে যে আপনি যেটা জানেন এটা সত্য। আরেকটা জিনিস, আপনি ম্যাথামেটিক্স সেন্টারের সাথে ছিলেন, আপনি আমার নোটগুলো পড়ছেন, ক্লাসগুলো করছেন, আপনার চেয়ে ভালো কে জানবে? এটা এটা কিন্তু আপনি বিশ্বাস রাখতে হবে, আপনার চেয়ে ভালো কে জানবে। মোস্ট কিছু কমন কোশ্চেন আছে যে আপনার ল্যাঙ্গুয়েজ, আপনি বাংলা লিখবেন না ইংলিশে লিখবেন, যদিও একবার শেষ পর্যায়ে চলে আসছি আমরা ক্লাসের, বা আপনাদের পরীক্ষায় আপনার অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছেন আপনি বাংলা লিখবেন না ইংলিশে লিখবেন, তারপর আমি এটা অ্যান্সার দিয়ে দিচ্ছি। মার্কের একটা প্রচলিত আছে, একটা ভুল ধারণা আছে ইংলিশে লিখলে বেশি নাম্বার পাওয়া যায়, এটা একটা ভুয়া একটা ধারণা। আপনি বিশ্বাস করেন, আমি বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলছি, 100টা খাতার ভিতরে 70টা খাতা বাংলায় লেখে এবং প্রচুর মানুষ বাংলা লিখে পাস করতেছে। ভাই, আপনি যদি ইংলিশে লিখতে না পারেন, আপনার যদি বানান ভুল হয়, আপনার যদি সেন্টেন্স মেকিং ভুল হয়, কেন আপনি ইংলিশে লিখতে যাবেন? হ্যাঁ, সো আপনি আপনি যদি ইংলিশে ভালো পারেন অবশ্যই আপনি ইংলিশে লিখবেন, আপনি যদি বাংলায় ভালো পারেন অবশ্যই বাংলায় লিখবেন। কনফিউশনের কোনো কারণ নাই, কনফিউশনের কোনো কারণ নাই। আর আমরা ম্যাথামেটিক্স সেন্টার তো অলরেডি বাংলায় দেওয়া শুরু করছি, এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট। আমরা গুগল ট্রান্সলেট করি নাই, আমাদের অনেক সময় নিচ্ছে, আমরা প্রচুর সময় নিচ্ছি, আমাদেরকে প্রচুর মানুষ নক করছে ভাই বই দেন বই দেন, বাট আমরা দেই নাই। আমরা যখন মোটামুটি স্যাটিসফাই হয়েছি, আমরা 100% স্যাটিসফাই হই নাই, কারণ আসলে বাংলা লেখা অনেক টাফ, আমাদের অনেক বানান ভুল আছে, অনেক সেন্টেন্সে ভুল আছে, বাট আমরা নেক্সট টাইম এগুলো কারেকশন করবো। বাট একটা স্ট্যান্ডার্ডে দেওয়ার চেষ্টা করছি, একটা স্ট্যান্ডার্ডে দেওয়ার চেষ্টা করছি। সো 2 নাম্বার হলো কোশ্চেন প্যাটার্ন। আপনার কোশ্চেন প্যাটার্ন আইবিবি কিন্তু রেগুলারলি বলতেছে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে, ডাইনামিক হবে, বুকিশ হবে না। হ্যাঁ, সো আপনি কোশ্চেন প্যাটার্নে কিছু চেঞ্জ পেতেই পারেন, দুই একটা কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ পেতে পারেন, বাট ভয় পাওয়ার কোনো কারণ নাই। যেভাবে কোশ্চেন আসলে কেন আপনি পারবেন, কারণ আপনার কনসেপ্ট গুলো ক্লিয়ার আছে, আপনার আপনি সবকিছু জানেন, সো যেভাবে কোশ্চেন করুক আপনি পারবেন। বাট বড় ধরনের চেঞ্জ আনবে না, এটা শিওর থাকেন, বড় ধরনের চেঞ্জ আনবে না। লেন্থ অফ দ্য অ্যান্সার, লেন্থ আমি অলরেডি বলছি যে 5 নাম্বার কোশ্চেনের জন্য 1 থেকে 1.5 পেজ লিখবেন আপনার। হ্যাঁ, প্রতি পেজে 22 লাইনের স্ট্যান্ডার্ডে, প্রতি পেজে 22 লাইনের স্ট্যান্ডার্ডে আপনি 1 থেকে 1.5 পেজ লিখবেন, এটাই স্ট্যান্ডার্ড। এর বেশি লিখতে গেলে আপনি আসলে সময়ও পাবেন না, আপনার হাতেও ধরবে না। আসলে চাকরি করে আপনাদের কিন্তু হাত চলে কিনা, আপনি কয়টা মানে 3 ঘন্টায় কত পেজ লিখতে পারবেন আপনি নিজেও জানেন না। সো একটু বাসায় প্র্যাকটিস করবেন, এটা করবেন। সোর্স অফ স্টাডি, আপনি কোথেকে পড়বেন? অবশ্যই আমার টেক্সট বইগুলো পড়বেন। প্রথম কথা হলো আপনি আমার স্লাইডগুলো পড়বেন, ক্লাসগুলো করবেন, তারপর আমার টেক্সট বুক বইগুলো পড়বেন। তারপর যদি আপনার এনাফ সময় থাকে তখন আপনি আইবিবি টেক্সট বইটা পড়বেন। বাট আইবিবি টেক্সট বইয়ের বাইরে আমি মনে করি না যে মার্কেটে যে বইগুলো আছে ওগুলো আপনার খুব বেশি উপকার দিবে। ঠিক আছে, এটা অনেকগুলো কারণে। এক কথা হলো ওরা কাভারেজটা ঠিকভাবে দেয় নাই, ওরা উল্টাপাল্টা কোশ্চেন নিয়ে আসছে যেগুলো সিলেবাসের বাইরে। আর একটা হলো লেখা স্টাইলটাও ঠিক নেই। আইবিবি লেখা স্টাইল বাজে হইলেও কি ওইখান আপনি কোশ্চেন পাবেন, এটা একটা সুবিধা আছে, প্লাস পয়েন্ট আছে। হ্যাঁ, বাট ওই মার্কেটে ওই বইগুলো থেকে কোশ্চেন পাবেন না। তো আমরা হ্যাভ এন এক্সিলেন্ট এক্সাম। আমি 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 একবারই শুরুতে কোর্সে যেটা বলছিলাম, এটা আমাদের চ্যালেঞ্জ যে আমরা একবারে সব সাবজেক্ট পাস করব, এবং ফেসবুকে কিন্তু আমরা পাঠাই দিব। ম্যাথামেটিক্স সেন্টার অলরেডি কিন্তু অনেকের কাছে রিচ করছে। আমি যদি ফিগারটা বলি, আমরা অলরেডি 2000 মানুষের কাছে নোট সেল করছি। আমার ক্লাস করছে প্রায় অলরেডি 250 জন। ঠিক আছে, ক্লাস হয়তো সবাই থাকে না, বাট অলরেডি 250 জন ক্লাস করছে। টিল নাও আমি কালকে আমি 5 জনের কাছে ক্লাস সেল করছি। সো এটা 200 ক্রস করে গেছে। সো ম্যাথামেটিক্স অনেক ভালো করতেছে, এটা আপনাদের ভালোবাসার জন্য। তো সবাই অনেক ভালো এক্সাম দিবেন, সত্যি আমি মন থেকে চাচ্ছি। আমি মন থেকে চাচ্ছি আমার পাবলিসিটি করেন, আমি আমার বই আপনি রেফার করেন অন্য কাউকে। এটা কিন্তু আমি আসলে ওইটা ওইটা আমি আসলে ওইভাবে চাই না, এটা করলে ভালো, বাট ওইভাবে চাই না। সত্যি কথা আমি মন থেকে চাই। আমার আসলে এম ছিল আমি একটা চাকরি করি, আমার আসলে মেন পেশা এই ম্যাথামেটিক্স না। তো আমার আমার চাওয়াটা ছিল আল্লাহর কাছে, আমার আমার উদ্দেশ্যটা ছিল যে হে আল্লাহ, আমি যদি 5 জনেরকে আমি যদি হেল্প করতে পারি বা 100 জনকে হেল্প করতে পারি, আমি ভালোভাবে হেল্প করব। আমি খুব খুব কাদা খেঁচড়া ভাবে হেল্প করবো না। আমি যাদেরকে হেল্প করবো, যাদেরকে আমি যাদের নিয়ে আমি কাজ করব, আমি চাবো যাতে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য, যাতে একবারে মানে উপকার হয় আর কি, মানুষের উপকার হয়। আমার টিল নাও আমার খুব বড় হওয়ার ইচ্ছা নাই, সত্যি কথা। ম্যাথামেন্টর আমি পুরো বাংলাদেশে ব্যাংকিং ডিপ্লোমা আমি কভার করব, আমার ইচ্ছা নাই। আমি আলাদা কোম্পানি দিব, 10 মিনিট স্কুলের মতো বড় প্রতিষ্ঠান বানাবো, সত্যি কথা ওইরকম ইচ্ছা নাই। হ্যাঁ, বাট আমি যাদেরকে যতজনকে সার্ভ করি না কেন, আমি যাতে কোয়ালিটি দিতে পারি ওইটা আমার ইচ্ছা। সো আর মন থেকে ইচ্ছা আপনারা সবাই পাস করেন, প্লিজ একটু পড়াশোনা করেন, জাস্ট
একটু ক্লাসগুলো শুনেন, একটু স্লাইডগুলো দেখেন। আমি কিন্তু ছোট করে দিছি জিনিসগুলো, অলরেডি ছোট করে দিছি, যে আমি আমি ক্লাস করছেন আপনি অনেকগুলো ছোট হয়ে গেছে, আমি স্লাইড দিছি, পড়াগুলো আরো ছোট হয়ে গেছে, আমার নোটগুলো তো ছোট আছেই। সো একটু একটু আপনি একটু একটু সময় দেন, দেখবেন যে একবারে পাশ করে গেছেন। আর একটা জিনিস আপনি বিশ্বাস রাখেন, আপনার সবার প্রমোশন পরীক্ষা হয়। এই পড়াগুলো, স্পেশালি পার্ট 2 এর পড়াগুলো শুধু যে আপনার ইয়াতে আসবে তা না, শুধু যে ডিপ্লোমার জন্য কাজে লাগবে তা না, আপনার প্রমোশন পরীক্ষা কাজে লাগবে, আপনার ভাইবা দিতে গেলে কাজে লাগবে, আপনার ছেলে মেয়েকে পড়াইতে গেলে কাজে লাগবে। এখন অনেক কিছু জানার আছে, আপনি এগুলো গেঁথে ফেলেন, সিরিয়াসলি পড়েন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা এখন কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাবো।